হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 9-এর চ্যাপ্টার 3 যে জৈবনিক প্রক্রিয়া রয়েছে তার 3.2 যে ইউনিট, যেখানে শ্বসন সম্পর্কে আলোচনা করা হয়েছে। শ্বসন দুই প্রকার শ্বসন, একটা হচ্ছে কোষীয় শ্বসন এবং একটা হচ্ছে বিভিন্ন অঙ্গীয় শ্বসন বা বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন। দুটো পদ্ধতি আমি আজকে এখানে পুরো ডেসক্রাইব করে তোমাদের শোনাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে আমরা এই ভিডিওটি শুরু করি। তো প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো এখানকার যে শ্বসন কাকে বলে। প্রথম হচ্ছে শ্বসন কাকে বলে। শ্বসন হলো জীবদেহের এক প্রকার ভৌত বহিঃশ্বসন এবং রাসায়নিক অন্তঃশ্বসন পদ্ধতি, যা দুটি স্তরে ঘটে থাকে। তাহলে জীবদেহ থেকে একটা বহিঃশ্বসন ভৌত প্রক্রিয়া, অর্থাৎ যার মাধ্যমে আমরা গ্যাস নিচ্ছি এবং ছাড়ছি ফুসফুস থেকে, ফুসফুসের মাধ্যমে, সেটা হচ্ছে বহিঃশ্বসন। আর অন্তঃশ্বসন মানে হচ্ছে আমরা খাদ্য পাচিত করার পরে সেই খাদ্য রক্তের মাধ্যমে যখন মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাচ্ছে বা কোষের মধ্যে যাচ্ছে, সে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মাধ্যমে যে শ্বসন ঘটছে, যার ফলে এটিপি তৈরি হচ্ছে, তাকে বলা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে একটা অঙ্গস্তরের শ্বসনটা আমাদের বহিঃশ্বসন এবং কোষ শ্বসনটা হচ্ছে তোমার অন্তঃস্তরের বা অন্তঃশ্বসন বলছি আমরা এটাকে। তারও বলছি দেখো শ্বসন তাহলে কাকে বলছি, দেখো যে জৈব রাসায়নিক পদ্ধতিতে, এটা জৈব মধ্যে জীবদের মধ্যে ঘটছে জৈব এবং রাসায়নিক মানে বিভিন্ন রাসায়নিক পদার্থে অংশগ্রহণ করছে বলে রাসায়নিক পদ্ধতি বলা হচ্ছে। কোষস্থ খাদ্যমুক্ত অক্সিজেন এর উপস্থিতি বা অনুপস্থিতিতে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে খাদ্যস্থ শক্তি রূপে মুক্ত হয়, CO2 জল উৎপন্ন করে, তাকে শোষণ বলে। অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রে খাদ্যগুলো পাচিত হওয়ার পর রক্তের মাধ্যমে কোষের মধ্যে বাহিত হয়ে গিয়ে সেখানে অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনের অনুপস্থিতিতে, যেমন গ্লাইকোলাইসিসটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে, কিন্তু ক্রেবস চক্র হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। আবার দুই রকম হয়, একটা হচ্ছে বায়বীয় শ্বসন, একটা অবায়বীয় শ্বসন। তো বায়বীয় শ্বসনে অক্সিজেন লাগবে, কিন্তু যেগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে কি হয়, অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন ঘটে। সে সমস্ত ক্ষেত্রে তোমার অক্সিজেনের প্রয়োজন হয় না বলে ওদের আংশিকভাবে জারিত হয় ওদের ক্ষেত্রে। এবং যেখানে অক্সিজেন লাগে সেখানে কমপ্লিটলি জারণ হয় বলে অনেক বেশি পরিমাণে এটিপি তৈরি করে। এবং সঙ্গে কী তৈরি হবে, এই যে আমরা কার্বন ডাইঅক্সাইড যে ছাড়ছি সেই কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর জল তৈরি হবে। এবার যে অঙ্গস্তরে শ্বসন, অর্গান লেভেল রেসপিরেশন, মানে আমাদের কোন অর্গানে শ্বসন ঘটছে। শ্বসন পদ্ধতিতে বিভিন্ন অঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যাদের সমবেত প্রয়াসে কোষে গ্যাসের আদান প্রদান সম্পন্ন হতে পারে। তারা কি বলছে, শ্বসনে ভূমিকা রয়েছে, বিভিন্ন অঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে তাদের সমবেত প্রয়াসের মাধ্যমে গ্যাসের আদান। যেমন আমাদের নাসারন্ধ্র থেকে তোমার ফ্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, এতগুলো অংশ নিয়ে আমাদের কি হচ্ছে, শ্বাসতন্ত্র তৈরি হচ্ছে। ওই জন্য বলছে বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ সমবেত প্রয়াস। এবার শ্বাসঅঙ্গ, তাহলে যে অঙ্গ দ্বারা জীবদেহের জীবদেহ এবং পরিবেশের মধ্যে শ্বাসবায়ু, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে, তাকে শ্বাসন অঙ্গ বলে। তাহলে আমাদের কি ফুসফুসের মাধ্যমে নাসারন্ধ্র দিয়ে তোমার অক্সিজেন নিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই। সুতরাং আমাদের এখানে এটা হচ্ছে কি আমাদের শ্বাসঅঙ্গ। শ্বাসকার্য, নির্দিষ্ট শ্বাস অঙ্গের সাহায্যে যে যান্ত্রিক প্রক্রিয়ায় জীবদেহে অক্সিজেন গৃহীত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বর্জিত, তাকে শ্বাসকর্য বলে। মানে শ্বাসঅঙ্গ তো হয়ে গেল, আমাদের শ্বাসঅঙ্গ ফুসফুস হয়ে গেল, এবং ফুসফুসের কি যান্ত্রিক প্রক্রিয়া, এটা একটা যান্ত্রিক প্রক্রিয়া। সবসময় কি হচ্ছে, সংকোচন প্রসারণ একটা যান্ত্রিক পদ্ধতি চলছে, যার মাধ্যমে যখন ফুসফুস প্রসারিত হয় তখন অক্সিজেন ঢুকে যায়, সংকোচন কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। শ্বসন অঙ্গের বৈশিষ্ট্য, শ্বাসঅঙ্গের বৈশিষ্ট্য দেখো বলছে, শ্বাসঅঙ্গগুলো পাতলা আর্দ্র সিক্ত এপিথেলিয়াম কোষ দ্বারা আবৃত। অর্থাৎ এপিথেলিয়াম মানে আবরণী কোষ। তো ফুসফুস যে আবরণী কোষ দেওয়া হচ্ছে প্লুরা বলা হয়। কি বল, শ্বাসঅঙ্গগুলো পাতলা হবে। কেন পাতলা হবে, যদি মোটা হয় তাহলে সংকোচন প্রসারণটা ভালোভাবে ঘটবে না, তাই এগুলো পাতলা হতে হবে, আর্দ্র হতে হবে এই জন্যই যে আর্দ্র না হলে জিনিসের মানে জীবিত জিনিস, অর্থাৎ যে লিভিং অবজেক্ট, যে লিভিং
সেটা আদ্রসিক্ত না হলে হবে না, কারণ জল কী করছে, জিনিসটা সজীবতাকে রক্ষা করছে এবং তাকে তার সজীবতা রক্ষা করছে। তারপরে শ্বাস অঙ্গ যথেষ্ট পরিমাণ অক্সিজেন গ্রহণের জন্য শ্বসনতল বিস্তৃত, মানে যেহেতু শ্বাস অঙ্গগুলো কী হয়, অক্সিজেন গ্রহণ করছে, তাই এর নির্দিষ্ট একটা শ্বসন তল থাকবে, অর্থাৎ ফাঁকা জায়গা থাকবে। শ্বাস অঙ্গগুলো এবং শুধু শ্বাস অঙ্গ তো মানে অক্সিজেন গ্রহণ করলে হবে না, সেখান থেকে অক্সিজেনগুলো আবার ট্রান্সপোর্ট করতে হবে বলে শ্বাস অঙ্গ যা আছে তার চারিদিকে প্রচুর রক্তজালিকা থাকবে। সেই রক্তজালিকার মধ্যে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে এবং প্রবেশ করার পর সেটা বাহিত হবে। এবার নেক্সট পেজে চলে যাও। দেখো বলছে উদ্ভিদের সদাল, উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন স্থান কোথায় রয়েছে? উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন স্থান দেখো বলছে যে এদের কি হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা পত্ররন্ধ্রের ছবি, যেখানে কি পাতার উপরে দেখো এই এগুলো পত্ররন্ধ্র, এগুলো বলা হয় পত্ররন্ধ্র। ওকে, এই পত্ররন্ধ্রের মাধ্যমে কি হয়, এরা যখন অতিরিক্ত সূর্য তাপ থাকে তখন তারা শরীর থেকে জল বাষ্পমোচনের মাধ্যমে বের করে কি করে, শরীরকে ঠান্ডা রাখে। আর যখন তোমার সালোক সংশ্লেষের সময় কি হয়, এরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার পরে অক্সিজেনকে রেশন বস্তু হিসেবে বের করে দেয়। তাহলে পত্ররন্ধ্র অর্ধচন্দ্রাকার রক্ষী কোষ দ্বারা বেষ্টিত যে ছিদ্রের মাধ্যমে গ্যাসের বিনিময় ঘটে, অর্থাৎ এরকম ধরনের পত্ররন্ধ্র দেখতে হয় জাস্ট এরকম রক্ষী, এবং তার চারিদিকে থাকে তোমার গার্ড সেল থাকে, এটাকে রক্ষী কোষ বলা হয়, এবং তার চারিদিকে আবার সাবসিডিয়ারি সেল বা সহায়ক কোষ থাকে। এগুলো পাতার কি হয়, এক পৃষ্ঠায় থাকতে পাতার উপরের দিক তলে থাকতে পারে, আবার নিচের তলে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা পত্ররন্ধ্র। তাহলে এটা পত্ররন্ধ্র রন্ধ্র, আর এটা হচ্ছে তোমার গার্ড সেল, গার্ড সেল। বিষমপৃষ্ঠ পাতার নিম্ন থাকে, বিষমপৃষ্ঠ মানে পাতাকে দুই ভাগে ভাগ করি আমরা, এক পৃষ্ঠ সমপৃষ্ঠ এবং বিষমপৃষ্ঠ, সমাঙ্কপৃষ্ঠ বিষমপৃষ্ঠ। বিষমপৃষ্ঠ মানে যখন পত্ররন্ধ্র শুধুমাত্র নিম্ন তলে থাকবে, উপর তলে থাকবে না, বলে নিম্নতল এবং উপর তলের গঠন আলাদা হবে, তাকে বিষমপৃষ্ঠ বলা হয়। আর সমাঙ্কপৃষ্ঠ মানে কি, যখন উপর এবং নিচের তল একই রকম থাকবে, অর্থাৎ পত্ররন্ধ্র উপর তলে থাকবে আর পত্ররন্ধ্র নিচের তলে থাকবে, তখন তাকে সমাঙ্কপৃষ্ঠ বলা হয়। বিষমপৃষ্ঠ পাতার নিম্ন ত্বকে এবং সমাঙ্কপৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্রের দ্বারা অক্সিজেন প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড বর্জিত হয়। তাহলে সবচেয়ে বেশি গ্যাসীয় আদান প্রদান কার মাধ্যমে ঘটে, এটা পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদে ঘটে। আবার লেন্টিসেল, লেন্টিসেল হচ্ছে যখন কোনো ফল বা গাছের ছাল এভাবে ফেটে যায়, ছোট ছোট ছিদ্র তৈরি করে। এই ছিদ্র দিকগুলো যেমন পত্ররন্ধ্রের মাধ্যমে কি হচ্ছে, হয় সবসময় খোলা থাকে না, ওটা বন্ধ হয় আবার খোলা থাকে, কিন্তু রেগুলেট হয়, কিন্তু এই লেন্টিসেলগুলো সর্বদা খোলা থাকে। গুল্ম এবং বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে ও ফলের ত্বকে একরকম ছোট ছোট ডিম্বাকার ছিদ্র দেখা যায়। এই ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রটার কথা বলা হচ্ছে। এগুলো মূলত ত্বকের বিদীর্ণ অংশ, এগুলোকে লেন্টিসেল বলে। তার ত্বকের বিদীর্ণ অংশ, অর্থাৎ ত্বকটা ফেটে গিয়ে তৈরি হয়। এই ছিদ্র দিয়েও উদ্ভিদের গ্যাসীয় পদার্থের আদান প্রদান হয়। এগুলো সবসময় উন্মুক্ত থাকে, মানে সবসময় গ্যাসের আদান প্রদান এগুলোর মাধ্যমে হয়। এবার শ্বাসমূল দেখো, শ্বাসমূল মানে সুন্দরী গাছ যেগুলো বা যেগুলো লবণাক্ত জমি, সেই লবণাক্ত জমিতে মাটিতে অক্সিজেনের পরিমাণটা খুব কম পরিমাণে থাকে, তাই তারা কি করে, তোমার অতিরিক্ত তার অক্সিজেন সংগ্রহের জন্য কিছু কিছু মূল তার মাটি থেকে উপরের দিকে উঠে আসে অভিকর্ষের বিপরীতে, এবং সেগুলোর মাধ্যমে তারা গ্যাসের আদান প্রদান ঘটায়। সেগুলোকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়ে থাকে। বলে সুন্দরী গরান, গেও ইত্যাদি লবণাম্ব ও ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে লবণাক্ত বা কর্দমাক্ত স্থানে জন্ম। এই দেখুন, এটা সমুদ্র তীরবর্তী এলাকা সব লবণাক্ত হবে, এবং এই লবণাক্ত এলাকায় ও কর্দমাক্ত এলাকায় তারা এই গাছগুলো জন্মাচ্ছে। ওই ধরনের মাটিতে অক্সিজেন সরবরাহ কম থাকায় শ্বাসকষ্ট অসুবিধা। এই মাটিতে কি লবণ বেশি থাকবে, আর লবণ যেখানে বেশি থাকবে সেখানে তোমার গ্যাসের আদান প্রদানটা কম হবে। সুতরাং এই জন্য এগুলোকে ফিজিওলজিক্যাল ড্রাই সয়েলও বলা হয়ে থাকে এই মাটিগুলোকে। ওই সব উদ্ভিদের মূলের শাখা প্রশাখাগুলো অভিকর্ষের বিপরীতে মাটির উপরে খাড়াভাবে উঠে এসে শ্বাসমূল বা নাসিকামূল
বা নিউম্যাটোফোর বলা হয়। দেখো এই মূলগুলো মাটি থেকে উপরের দিকে উঠে এসেছে খাড়াভাবে এবং এরা কি করছে, শ্বাসকার্য চালাচ্ছে। শ্বাসমূলের উপরিভাগে অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রের দ্বারা লবণাম্য উদ্ভিদরা বায়ু থেকে অক্সিজেন ব্যাপন পদ্ধতি শোষণ করে, এটি শ্বাসছিদ্র বা নিউম্যাটোফোর বলা হয়। তাহলে কি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী এলাকা যেগুলো লবণাক্ত এলাকা, যেখানে প্রচুর জোয়ার ভাটা হয়, যার ফলে কি হয় এলাকাটা পুরো মানে লবণ জলের সঙ্গে ঢেকে যায়। সেসব ক্ষেত্রে কি করে, উদ্ভিদরা মাটিতে অক্সিজেন সরবরাহ যেহেতু কম থাকে, তাই উদ্ভিদের কিছু কিছু শাখা প্রশাখা মূল মাটি থেকে উপরের দিকে উঠে আসে এবং তারা অসংখ্য ছিদ্র থাকে, যার মাধ্যমে ওরা গ্যাসের আদান প্রদান করে। এগুলোকে শ্বাসমূল বা তোমার নিউম্যাটোফোর বলা হয়। এবার উদ্ভিদের শ্বসন। এবার প্রাণীদের শ্বাসাঙ্গ দেখো। প্রাণীদের শ্বাসাঙ্গ বলছে বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে প্রতি কোষে প্রতিটি কোষে ব্যাপনের মাধ্যমে সরাসরি পরিবেশ থেকে গ্যাসের বিনিময় সম্ভব হয় না। অর্থাৎ এখানে কি হয়, প্রত্যেকটা কোষের জন্য ব্যাপন প্রক্রিয়া সরাসরি উদ্ভিদ যাওয়ার প্রত্যেকটা কোষে চলে যাচ্ছে, এর প্রত্যেকটা কোষে যাওয়া সম্ভব হয় না। সে কারণে নির্দিষ্ট শ্বাস অঙ্গ রয়েছে। শ্বসন অঙ্গগুলি সংবহনতন্ত্রের সাহায্যে কাজ সম্পন্ন করে। যেমন ধরেন আমাদের প্রত্যেক শরীরে তোমার 10 লক্ষ কোটি থেকে 30 লক্ষ কোটি কোষ রয়েছে। প্রত্যেকটা কোষে অক্সিজেন যাচ্ছে, ডাইরেক্ট যাচ্ছে না। যার জন্য কিছু দরকার পড়েছে, আমাদের হৃৎপিণ্ডের দরকার পড়েছে। হৃৎপিণ্ড দরকার করছে রক্তবাহের মাধ্যমে সে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডগুলোকে কোষে পৌঁছাচ্ছে এবং কোষ থেকে নিয়ে আসছে। সংবহনতন্ত্রের দরকার পড়ছে, এখানে নির্দিষ্ট শ্বাস অঙ্গের দরকার পড়ছে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেই ব্যাপারটা অন্যরকম হলো। উদ্ভিদের ক্ষেত্রে কি হলো, শুধুমাত্র পত্ররন্ধ্রের মাধ্যমে বা লেন্টিসেলের মাধ্যমে বা হয়তো শুধুমাত্র শ্বাসমূলের মাধ্যমে ওদের কাজ হয়ে গেল। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি লাগবে, নির্দিষ্ট শ্বসন অঙ্গ এবং সংবহনতন্ত্র লাগবে। যেমন দেহতল। নিম্ন শ্রেণীর ক্ষুদ্র জলজ অনেক প্রাণী দেহতল দ্বারা শ্বাসকার্য চালায়, বিশেষ করে এককোষী প্রাণী। এককোষী প্রাণীরা কি চালায়, দেহতলের মাধ্যমে ওদের ব্যাপন প্রক্রিয়ার পরিবেশ থেকে গ্যাসের আদান প্রদান ঘটে। অ্যামিবা, প্যারাসিয়াম, স্পঞ্জ, হাইড্রা, তাহলে এরা কি করছে, দেহতলের মাধ্যমে দেহের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া। তারপর 2 নম্বর শ্বাসনালী। যত রকম পতঙ্গ রয়েছে মোটামুটি আরশোলা, এরা কি করে ট্রাকিয়ার মধ্যে, এই যেটা ট্রাকিয়া, এটাকে বলা হয় ট্রাকিয়া। আর এখানে কি রয়েছে, এদের কোষ রয়েছে, যে কোষগুলোতে কি হচ্ছে, এই শাখা শ্বাসনালীর মাধ্যমে কোষগুলোর মধ্যে কি ডাইরেক্ট দেখো স্প্রেড হয়ে যাচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র হলো শ্বাসনালী বা ট্রাকিয়া। এদের দেহের দুপাশে মোট 10 জোড়া শ্বাসছিদ্র থাকে। তাহলে কি হয়, এই দেহের দুপাশে এই দুপাশে এগুলোতে 10 জোড়া শ্বাসছিদ্র থাকে। এই শ্বাসছিদ্রগুলো হচ্ছে ট্রাকিয়ার দ্বারা যুক্ত থাকে। এই শ্বাসছিদ্রের মাধ্যমে দেহের বাইরে থেকে গ্যাসের, এদেরকে নির্দিষ্ট শ্বাসঅঙ্গ নেই, এরা বাইরে থেকে তখন অক্সিজেনকে শোষণ করে। তারপর এই ট্রাকিয়া হয়ে ট্রাকিওল দিয়ে তোমার চলে যায় কোথায়, এই কোষের মধ্যে চলে যায়। কোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আবার তোমার সেই ট্রাকিয়া দিয়ে বেরিয়ে চলে আসে। শ্বাসছিদ্রগুলো থেকে শ্বাসনালীর উৎপত্তি হয়েছে এবং শ্বাসনালীগুলো শাখা নালী ট্রাকিওলে বিভক্ত হয়ে জালক আকারে কোলাকয়ে ছড়িয়ে পড়ে। পতঙ্গদের রক্তে কোনো রকম পদার্থ না থাকে, এদের রক্তে শ্বাস ব্যবহার করে, যেহেতু এদের রক্তে লোহিত রক্তকণিকা থাকে না, তাই এরা কি করে, অক্সিজেন পরিবহন করতে পারে না। তাই ডাইরেক্ট এরা কি করে, কোষে নিয়ে চলে যায়। এদের রক্তকে হিমোলিম্ফ বলা হয়ে থাকে। এদের কি থাকে, এদের তোমার কোনো রকমের কোষ সংজ্ঞা আর বেশি থাকে না, লোহিত রক্তকণিকা থাকে না বলে এদেরকে হিমোলিম্ফ বলা হয়। যেমন আরশোলা প্রজাতি মাছ, এদের কি হচ্ছে দেখো, এই জায়গাটাতে তোমার রয়েছে শ্বাসছিদ্র, দেহের এই শ্বাসছিদ্র থেকে ট্রাকিয়া বেরিয়ে গেছে। ট্রাকিয়া বেরিয়ে যাওয়ার পর প্রত্যেকটা কোষে এই ট্রাকিয়াটা প্রত্যেকটা কোষে ট্রাকিওল বা শাখা শ্বাসনের মাধ্যমে কোষে পৌঁছে গেছে। এখানে কি হয়, যেহেতু এদের নেই, রক্তের মধ্যে কোনো রঞ্জক পদার্থ বলতে অক্সিজেন পরিবহন করে কোনো রঞ্জক পদার্থ থাকে না, আমাদের যেমন আরবিসি থাকে না বলে কি হয়, এদেরকে ডাইরেক্ট কোষে নিয়ে যেতে হয় এবং এদের রক্তকে হিমোলিম্ফ বলা হয়ে থাকে। এবার চলেছে ফুলকা। তো ফুলকার ক্ষেত্রে, ফুলকা হচ্ছে মাছেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফুলকা। তাহলে ফুলকা কি করছে দেখো, এখানে বেশিরভাগ জলজ প্রাণীর প্রধান শ্বাসঅঙ্গ হলো ফুলকা, যেমন রুই, কাতলা, চিংড়ি, এবার এখানে চিংড়িটাকে বুঝো, চিংড়ির ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে বুকগিলস। অস্থিবিষ্ট মাছের মস্তকের দুপাশে কানকো থাকে। মাছের দুপাশে কি থাকে, এই যে কানকো, ওপারকিউলাম বলি আমরা কানকো,
এবং কানকোর নিচে যে লাল রঙের ফুলকা থাকে সেই ফুলকাটা কিন্তু শ্বাস সাহায্য করে। মুখ দিয়ে যখন জল নেই ফুলকার মধ্যে প্রচুর রক্ত জ্বালক, ফুলকার মধ্যে এই দেখো এই যে এগুলো হচ্ছে রক্তজালক, ফুলকার মধ্যে প্রচুর পরিমাণে রক্তজালক থাকে। এই রক্তজালকগুলোতে কি হয়, যখনই জলটা প্রবাহিত হয় জলটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা রক্তজালকের মধ্যে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড রক্তজালকের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। গিল চেম্বার, 4 জোড়া চিরুনির মতো ফুলকা থাকে, তাহলে কি হয় 4 জোড়া ফুলকা, যেগুলো এগুলো গিলস, ফুলকা খিলন, ধমনী বা শিরের মধ্যে যুক্ত আছে, কানকো এবং ফুলকার শির, এগুলো হচ্ছে ফুলকা পাত। ওকে, প্রতিটি ফুলকার একটি অক্ষে অসংখ্য ফুলকা পাত বা গিল ফিলামেন্ট থাকে। তাহলে এগুলো হচ্ছে কি একটা ফুলকার সঙ্গে দেখো এভাবে তোমার মাছ যদি কোনোদিন কেটে থাকো বা ধরে থাকো তাহলে দেখবে যেরকম ভাবে ফুলকাগুলো আছে। এই ফুলকা পাতগুলি রক্তজালকপূর্ণ হয়, ফুলকাগুলি টকটকে লাল বর্ণের হয়। জলে দ্রবীভূত অক্সিজেনে ব্যাপন প্রক্রিয়ায় ফুলকার জলকে প্রবেশ করে এবং জল থেকে কার্বন ডাইঅক্সাইড একই প্রক্রিয়া নির্গত হয়। চিংড়ি এবং কাঁকড়া, যে এখন বললাম চিংড়ি এবং কাঁকড়ার ক্ষেত্রে কিন্তু ফুলকা থাকে, ওদের বুক গিল থাকে। চিংড়ি এবং কাঁকড়ার, চিংড়ি হচ্ছে তোমার সন্ধিপদ প্রাণী, মাছ গোত্রের মধ্যে পড়ে না, আবার কাঁকড়া হচ্ছে তোমার মোলাস্কা গোত্রের প্রাণী, এরাও কাঁকড়ার মধ্যে মানে মাছের মধ্যে পড়ে না, অন্য প্রজাতির জীব। তাহলে এখানে থাকে এদের কি হয়েছে, আমরা দেখি কানকোর ভিতরে কি থাকে, অপারকিউলাম, কানকোটাকে আমরা অপারকিউলাম বলি। অপারকিউলামের মধ্যে এরকম ফুলকা থাকে, ফুলকা লাল রঙের হয়। কেন লাল রঙের হয়, এখানে প্রচুর পরিমাণ রক্তজালক থাকে, রক্তজালক থাকার জন্য লাল হয়। রক্তজালক কেন থাকে, কারণ যখন মুখ দিয়ে তোমার জল ঢুকবে, প্রবেশ করবে, তো এই ফুলকার মধ্যে কানকো দিয়ে আবার বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, তো যখন এখানে পাস হবে মানে এই ফুলকার মধ্যে যখন জলটা পাস হবে সেই সময় জলে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই ফুলকা রক্তজালকের মধ্যে শোষিত হয়ে যাবে এবং ফুলকা রক্তজালকে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, এখানে মানে রক্তজালকের মধ্যে প্রবেশ করবে বা ফুলকার মধ্যে প্রবেশ করবে, যার সেটা আবার কানকোর মধ্যে বাইরে বেরিয়ে যাবে। এরপর চলে এসে আমাদের মানবদের ফুসফুস ও মানবদের শ্বাসক্রিয়া। বলো মানব শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ, আমাদের শ্বসন অঙ্গ কি, ফুসফুস। আমাদের ফুসফুসের গঠন কিরূপ এবং তা কিভাবে কাজ করে এসো দেখি। তাহলে ফুসফুসের গঠন দেখো প্রথমে, এটা হচ্ছে আমাদের ফুসফুস, যেখান থেকে একটা ব্রঙ্কাই নেমেছে, ট্রাকিয়া ব্রঙ্কাই, এখানে এটা হচ্ছে ট্রাকিয়া থেকে ব্রঙ্কাই থেকে ব্রঙ্কেল ভাগ হয়েছে, ব্রঙ্কেলের পরবর্তী কি রয়েছে, এগুলো অ্যালভিওলাই রয়েছে। অ্যালভিওলাই দেখতে কেমন হচ্ছে, এই যে আঙ্গুরের থোকার মতো হয় এবং অ্যালভিওলার মধ্যে কি অ্যালভিওলার চারিদিকে কি থাকবে, দেখো এখানে অ্যালভিওলাইগুলো ঘিরে কত রক্তজালক রয়েছে। এবং এখানে কি রয়েছে, অ্যালভিওলাইগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্রের মাধ্যমে গ্যাসগুলো এসে রক্তজালকের মধ্যে প্রবেশ করে, রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ওখানে প্রবেশ করে। এইভাবে যে কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইতে প্রবেশ করলো এবং সেখান থেকে বাইরে বেরিয়ে গেল, যে অক্সিজেনগুলো নিয়ে এসেছিল সেই অক্সিজেনগুলো এর রক্তকণিকার মধ্যে প্রবেশ করে সেখান থেকে পরিবহন হয়। তাহলে মানুষের ফুসফুস দুটি বক্ষ পিঞ্জরের মধ্যে হৃৎপিণ্ডের দুপাশে এবং মধ্যচ্ছদার উপরে অবস্থিত। মধ্যচ্ছদা মানে এই যেটা ডায়াফ্রাম বলছে, এটা পেট এবং বুকের মধ্যবর্তী যে হালকা পর্দা থাকে, এই যে এটা ডায়াফ্রাম, এটা হলো ডায়াফ্রাম। মধ্যচ্ছদার উপরে অবস্থিত। মানুষের ফুসফুস দুটি ত্রিকোণাকার, অনেকটা ত্রিভুজের মধ্যে দেখতে হয়, ত্রিকোণাকার মানুষের ফুসফুস। তারপর বলছে কি, বা শাঙ্ক বা আকৃতি হয়, গোলাপি রঙের, অনেকটা স্পঞ্জের থলির মতো এবং অনেকটা স্পঞ্জের মতো হয়। তারপরে বলছে এটি কি, এর বাইরের যে আবরণ থাকে সেই আবরণকে বলা হয় প্লুরা এবং প্লুরার সঙ্গে আবরণ থাকে, দ্বিস্তরে আবরণ ঢাকা থাকে। প্লুরার ভিতরের দিকের স্তরটিকে ভিসেরাল মানে যেখানে ব্লাড ভেসেলগুলো থাকবে, রক্তবাহ থাকবে। তাহলে এই প্লুরার ভিতরের দিকে যে আবরণ থাকে সে রক্তবাহ থাকে প্রচুর, ভিসেরাল স্তর। এবং প্লুরার স্তর দুটির মাঝখানে যেহেতু প্লুরা হচ্ছে ডাবল লেয়ার, তো প্লুরার ভিতরে ভিসেরাল স্তর এবং প্লুরার দুটো স্তরের মধ্যবর্তী অংশকে বলা হয় কি অন্তঃপ্লুরাল অঞ্চল, এবং বাইরের দিকে স্তরটিকে বলা হচ্ছে কি প্যারাটাল স্তর। আর দুটো পর্দার মতো, মানে এটা ধরে নাও ফুসফুসের দুটো আবরণ, এটা হচ্ছে দুটো আবরণ প্লুরা। এর ভিতরের দিকে হচ্ছে ভিসেরাল আর বাইরের দিকে প্যারাইটাল আর মধ্যখানে থাকে তোমার অন্তঃপ্লুরাল অঞ্চল, অর্থাৎ আন্তঃপ্লুরা। ডান ফুসফুসটি বাম ফুসফুসের তুলনায় কিছুটা বড় এবং 3 খণ্ড বিশিষ্ট।
তার কি ডান ফুসফুস বাম ফুসফুসের তুলনায় ডান ফুসফুসটা কি হয়, এটা রাইট, ডান ফুসফুসটা কিছুটা আকারে বড় হয়, লেফট। এবং এটা 3টে লোব থাকে, দেখো 1টা লোব, 2টো লোব এবং 3টে লোব, 3টে লোবে ভাগ থাকে। কিন্তু বাম ফুসফুসটা 2টো লোবে বিভক্ত থাকে। প্রতিটি ফুসফুসে অসংখ্য ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ ও বায়ুথলি বা অ্যালভিওলাই থাকে। এই যে অ্যালভিওলাই দেখো, এই যে এগুলো বায়ু প্রকোষ্ঠ বলা হচ্ছে, এখানে বায়ুগুলো ঢুকছে, আদান প্রদান হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যালভিওলাই। এবার প্রতিটি ফুসফুসে অসংখ্য ক্ষুদ্র, এখানে মনে ফুসফুসের মধ্যে প্রায় 30 কোটি বা তার বেশি অ্যালভিওলাই থাকে। এই যে অ্যালভিওলাইগুলো রয়েছে, এগুলোর সংখ্যা কত, মোটামুটি 30 কোটি থাকে, অ্যালভিওলাই থাকে কোথায়, ফুসফুসের মধ্যে। অ্যালভিওলাইগুলো রক্তচালক পরিবৃত থাকে। এই যে রক্তচালক পরিবৃত থাকছে, রক্তচালক কেন পরিবৃত থাকছে, কারণ রাতে খুব সহজে কি হয়, যে রক্তের আদান প্রদান ঘটে, থাকায় ব্যাপন প্রক্রিয়ায় শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে। ফুসফুস ছাড়াও নিম্নলিখিত অংশগুলো শ্বাসকার্যে অংশ নেয়, যেমন ব্রঙ্কাস বলতে কোনটা মনে হচ্ছে আমাদের, ব্রঙ্কাস মনে হচ্ছে এটা, এই যে ব্রঙ্কাস, এটা ব্রঙ্কাস, মেন যে নালী সেটাকে আমরা বলছি ব্রঙ্কাস, এই যেগুলো মেন নালীটাকে। এবার হচ্ছে কি, তাহলে কি প্রতিটি ফুসফুস থেকে একটি করে 2টো নালী নির্গত হয়, তাহলে ফুসফুস থেকে 2টো নালী, এটা একটা নালী আর এটা একটা নালী নির্গত হচ্ছে, এদেরকে ব্রঙ্কাস বলছি আমরা, ব্রঙ্কিওল। এবার ব্রঙ্কাসগুলো যখন ফুসফুসের মধ্যে ছোট ছোট শাখা প্রশাখায় বিভক্ত হচ্ছে, এগুলোকে ব্রঙ্কিওল বলা হয়। এবার ট্রাকিয়া হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্রাকিয়া অংশ, ট্রাকিয়া 2টি ব্রঙ্কাস মিলিত হয়ে যে নালী গঠন, 2টো ব্রঙ্কাস মিলিত হয়ে যে নালী গঠন করে তাকে ট্রাকিয়া বলে। ল্যারিংস কাকে বলা হয়, শ্বাসনালীর অগ্রভাগ, ল্যারিংসের সঙ্গে যুক্ত শ্বাসনালীর অগ্রভাগ। এবার হচ্ছে কি, এই যে শ্বাসনালীর উপরের দিকে তোমার যে অংশে দেখবে খাদ্যনালী এবং শ্বাসনালী আলাদা হয়ে যাচ্ছে, ওই অংশটাকে বলা হচ্ছে আমরা ল্যারিংস। মুখ উন্মুক্ত হয়, আবার মুখ নাসাপথর হলো। তাহলে আমাদের কি হলো, প্রথমে অ্যালভিওলাই হলো, অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিওল হলো, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস হলো, ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া হলো, ট্রাকিয়ার পর আবার ল্যারিংস হলো, ল্যারিংসের উপরে ফ্যারিংস রয়েছে। এরপর চলে সব মানবদেহের শ্বসন ক্রিয়া। মানবদেহ কি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। মানবদেহের শ্বাসক্রিয়া বলছে কিভাবে, দেখো বলছে মানুষ শ্বাস প্রক্রিয়াটি 2টি পর্যায়ে সম্পন্ন হয়, প্রশ্বাস এবং নিঃশ্বাস। প্রশ্বাস মানে হচ্ছে যখন আমি শ্বাস নিচ্ছি, আর নিঃশ্বাস মানে যখন শ্বাস ছেড়ে দিচ্ছি, শেষ হয়ে যাওয়া, অর্থাৎ শ্বাস যখন শেষ হয়ে যাচ্ছে, শ্বাস যখন ছেড়ে দিচ্ছি আমি। ডায়াফ্রাম এবং ইন্টারকস্টাল মাসল, ডায়াফ্রাম কোনটা, এই যে এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এটা পেটকে বুক থেকে আলাদা করে রেখেছে হলো। আর ইন্টারকস্টাল মাসল হচ্ছে, এগুলো হচ্ছে ইন্টারকস্টাল মাসল, ইন্টারকস্টাল মানে 2টো পাঁজরের মধ্যবর্তী স্থানে যে পেশিগুলো থাকে তাকে বলা ইন্টারকস্টাল মাসল বলা হয় থাকে হলো। পেশির ভূমিকা পর্যায় 2টি সংখ্যা বর্ণনা। প্রথমে প্রশ্বাস, ভালো করে বোঝার চেষ্টা করো। যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের অক্সিজেন সমৃদ্ধ বাতাস ফুসফুসে প্রবেশ করে তাকে প্রশ্বাস বলে, এটি একটা সক্রিয় পদ্ধতি। তাহলে ইনহেলেশনের 1 নম্বর পয়েন্ট হলো কি, সক্রিয় পদ্ধতি। এর মাধ্যমে কি হচ্ছে, বাতাস ভিতরে প্রবেশ করছে, অক্সিজেন কি করছে, ভিতরে প্রবেশ করছে। এবং এটি কেন সক্রিয়, কেন, কারণ এটি করার জন্য এটিপি খরচ করতে হয়, শরীরকে এটিপি খরচ করতে হয়। সময়কাল কত, 1 সেকেন্ড মাত্র সময় লাগে এটা হওয়ার জন্য, আমাদের শ্বাস নিতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। তারপর হচ্ছে কি পদ্ধতি, দেখো এই পদ্ধতিটা ভালো করে ছবি সহ কিন্তু পরীক্ষায় আসেন। মস্তিষ্ক থেকে স্নায়বিক উদ্দীপনা ইন্টারকস্টাল স্নায়ু এবং ফ্রানিক স্নায়ুর মাধ্যমে যথাক্রমে বহিস্থ ইন্টারকস্টাল পেশি বা পাঁজরগুলোর মাঝে থাকে, মধ্যচ্ছদা পেশিতে বক্ষ গহ্বর বা উদর গহ্বরের মাঝে থাকে পৌঁছায়, এবং ফলে শ্বাসনালী পেশিগুলো সংকুচিত হয়। তার প্রথম কাজ হচ্ছে, যখন আমরা শ্বাস নিব, এই মেসেজটা যখন আমরা ব্রেনে যাচ্ছে, তো ব্রেনে আমাদের কি রয়েছে, ইন্টারকস্টাল স্নায়ু, ব্রেনের যে স্নায়ু তার নাম হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ইন্টারকস্টাল স্নায়ু এবং ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে কোথায় মেসেজ আসলো, এই ডায়াফ্রামের কাছে মেসেজ আসলো, এবং এই তোমার ইন্টারকস্টাল পেশির কাছে মেসেজ আসলো। তার ফলে কি হলো, এই পেশিগুলো সংকুচিত হবে, মানে তোমার ডায়াফ্রামটা কি হবে, সংকুচিত হয়ে নিচের দিকে নেমে আসবে। মধ্যচ্ছদা সংকুচিত হয়ে সেটা নিচের দিকে নেমে আসবে। এক্ষেত্রে কি হলো, মধ্যচ্ছদা দেখো নিচের দিকে নেমে আসছে, আর সে নিচে নেমে যায়, বক্ষগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়,
ইন্টারকস্টাল পেশি সংকুচিত হলে বক্ষপঞ্জরস্থল বাইরের দিকে উপরের দিকে তুলে। এবার এই যে এটা ধরে নাও বললো কি আমার আসলে শ্বাস যখন ঢুকবে আমার প্রধান কাজ হচ্ছে যে ফুসফুসের যে ভিতরের জায়গা সেটাকে বড় করতে হবে। বড় করতে হলে কী হবে, আমাদের ডায়াফ্রামটা সংকুচিত নিচের দিকে নেমে আসবে, আর বক্ষপঞ্জরস্থ যে পেশিগুলো ইন্টারকস্টাল পেশি এগুলো কি হবে সংকুচিত হয়ে বুকটা উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে আসবে। হলো একে বালতি হাতল সঞ্চালন উরোফলক স্টার্নামের সামনে দিকে এগিয়ে যায়, ফলে বক্ষগহ্বর প্রস্থ বৃদ্ধি পায়। বক্ষগহ্বরের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পাওয়ার ফলে ফুসফুসের আয়তন বেড়ে যায়, কারণ ফুসফুসের আয়তন বাড়তেই হবে, ফাঁকা জায়গা তৈরি করতে হবে। তাহলে কি হলো, ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেল, বক্ষপঞ্জরস্থ পেশিগুলো সংকুচিত, বক্ষটা উপরের দিকে উঠে গেল, বাইরের দিকে চলে আসলো। এবার বলছে কি অন্তঃপ্লুরা অঞ্চল এবং ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ। এবার বায়ু যখন ধরুন একটা জায়গায় যখন বড় হয়ে গেল, সাইজে আকারে আয়তনে বড় হলো, ওর মধ্যে বায়ুর চাপ কমে যাবে। বায়ুচাপ যখনই কমবে তখন এর বায়ুর চাপ কম, বাইরের বায়ুর চাপ বেশি হয়ে যাবে, বাইরে থেকে সাধারণত ব্যাপন প্রক্রিয়া কী হবে, অক্সিজেনটা ভিতরে ঢুকে পড়বে। বায়ুমণ্ডলের চাপের তুলনায় ফুসফুসের মধ্যস্থ চাপ 2 মিলিমিটার মার্কার থেকে 6 মিলিমিটার মার্কারে কম হয়। এবার আমরা জানি ব্যাপন প্রক্রিয়া কি উচ্চ ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। তো বায়ুমণ্ডল এবং ফুসফুসের বায়ুর চাপের পার্থক্যের জন্য পরিবেশ থেকে অক্সিজেনযুক্ত বায়ু বহির্নাসারান্তরের মাধ্যমে নির্দিষ্ট পথে ফুসফুসের বায়ুতন্ত্রে প্রবেশ করে। মানে আমাকে সোজা কথা এখানে ক্লিয়ারলি একটু শর্টে বলা যাবে যে যখন আমাদের ইনহেলেশন হবে, ইন্সপিরেশন বা শ্বাস নিব যখন আমি, তখন ফুসফুসের আয়তন বাড়াতে হবে। তো ফুসফুসের আয়তন বাড়াতে গেলে আমাদের পাঁজরের মধ্যভাগে যে পেশিগুলো, যেগুলো ইন্টারকস্টাল পেশি রয়েছে, এগুলো সংকোচন হতে হবে, এবং সংকোচন হবে এবং ডায়াফ্রামটাও সংকোচনের নিচের দিকে নেমে যাবে। বলে বুকের পেশিগুলো সংকোচিত, বুকটা উপরের দিকে উঠবে, আর ডায়াফ্রাম নিচের দিকে নেওয়ার ফলে ফুসফুসের মধ্যে আয়তনটা ফাঁকা জায়গা বেশি হয়ে যাবে। ফাঁকা যখন বেশি হবে তখন বায়ুর চাপ কমে যাবে 2 থেকে 6 মিলিমিটার মার্কারে। আর যখন বায়ুর চাপ কমে যাবে তখন বাইরের বায়ুর চাপ বেশি, মানে পরিবেশের বায়ুর চাপ বেশি, তাহলে বেশি চাপ থেকে কম চাপের মধ্যে অক্সিজেন প্রবেশ করবে। এটা হলো তোমার ইন্সপিরেশন। এবার এক্সপিরেশন জাস্ট উল্টো ঘটনা ঘটবে। যখন তুমি শ্বাস ছাড়বে তাহলে এই পেশিগুলো সংকুচিত হয়েছিল আমার, বলে বুকটা উপরে উঠে গেছিল, তো এই পেশিগুলো এবার রিল্যাক্স হবে। এগুলো হচ্ছে কি এই রিবস মুভস ব্যাক, অর্থাৎ এগুলো কি রিল্যাক্স, এই পেশিগুলো রিল্যাক্স হয়ে যাবে, সংকোচন হবে না, প্রসারিত হবে, এবং এটা কি ডায়াফ্রামটা কি ভিতরের দিকে ঢুকে পড়বে। তাহলে এখানে বলছে দেখো, যে পদ্ধতিতে ফুসফুস CO2 বায়ুমণ্ডলে বেরিয়ে যায় তাকে নিঃশ্বাস বলে। তাহলে নিঃশ্বাসের মাধ্যমে কি হলো, বায়ু বাইরের দিকে বেরিয়ে গেল। এটি একটা নিষ্ক্রিয় পদ্ধতি। তাহলে এটা সক্রিয়, হচ্ছে নিষ্ক্রিয়, এটা কথা মনে রাখবে, নিষ্ক্রিয় পদ্ধতি। এক্ষেত্রে এটিপিটাতে শক্তির প্রয়োজন হয় না, সময়কাল 3 সেকেন্ড সময় লাগে। পদ্ধতি দেখো, প্রশ্বাসের সঙ্গে যুক্ত পেশিগুলি সংকোচন সম্পূর্ণ হলে বহিস্থ ইন্টারকস্টাল পেশির প্রসারণ ঘটে, ফলে অন্যান্য শ্বাসপেশিগুলো শিথিল হওয়ার ফলে মধ্যচ্ছদা পুনরায় আবার উপরের দিকে উঠে আসে। তাহলে মধ্যচ্ছদা কি হলো, উপরের দিকে উঠে আসলো, আর এই পেশিগুলো প্রসারিত হওয়ার ফলে বুকটা নিচের দিকে নেমে আসলো, নিচের দিকে, অর্থাৎ ভিতরের জায়গাটা সংকুচিত হচ্ছে। যখনই সংকুচিত হবে তখন প্রেশার বাড়বে। ধরুন একটা বেলুনকে যখন চাপ দিব তখন বেলুনের মধ্যে প্রেশার বাড়ছে, আর যখন বেলুনটাকে বড় করবে তখন প্রেশার কমছে, বলে বাইরে থেকে গ্যাস নিচ্ছে, আর চাপছো তখন কি আর প্রেশার বাড়ছে, বলে কি তখন বাইরে থেকে গ্যাস নিবে না, একই বেলুনের মতো ব্যাপার। তো এখানকার পেশিগুলো কি হলো, প্রসারিত হলো, আর ডায়াফ্রামটা ভিতরের দিকে ঢুকে পড়লো, তখন কি হলো, এই জায়গাটা আয়তন কমে গেল, শ্বাসবায়ু বাইরে বেরিয়ে গেল। এর ফলে বক্ষগহ্বর সংকুচিত হয়, ফুসফুসের উপর চাপ পড়ে, ফুসফুস মধ্যস্থ বায়ুচাপ বৃদ্ধি পায়। তাহলে যখন আমরা প্রশ্বাস বা যখন নিঃশ্বাস ফেলে নিচ্ছি, আমরা যখন এক্সহেলেশন করছি বা এক্সপিরেশন করছি, তখন কি হচ্ছে, ফুসফুসটা সংকুচিত হওয়ার ফলে এখানে যেমন প্রসারিত হওয়ার ফলে কি হয়, ফুসফুসের বায়ুচাপ বেড়ে যায়, বায়ুচাপ কমে যায়। এখানে সংকুচিত হচ্ছে, ফুসফুসের বায়ুচাপ কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কার চেয়ে বেড়ে যাচ্ছে, পরিবেশ থেকে তুলনায় বেশি বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে কি হবে, এটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব কম ছড়িয়ে পড়বে, ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে বায়ুমণ্ডলে চলে যাবে। এই হয় তোমার কি হচ্ছে, ফুসফুসের সময়। তাহলে একবারে বলি সংক্ষেপে, যখন আমরা শ্বাস নিচ্ছি তখন কি বেশি জায়গার দরকার পড়বে, ওই জন্য ফুসফুসের যে ইন্টারকস্টাল পেশিগুলো আছে এগুলো সংকুচিত হবে, আর এই ডায়াফ্রামটা নিচের দিকে নেমে পড়বে।
যার ফলে ফুসফুসের আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি হলে চাপ কমবে, আর চাপ কমলে বাইরে বায়ুমণ্ডলের চাপ 2 থেকে 6 মিলিমিটার মার্কারে বেশি, বাইরে থেকে ফুসফুস বায়ু ব্যাপন প্রক্রিয়ার ভিতরে প্রবেশ করবে। আবার যখন আমার শ্বাস ছাড়ার সময় কি হচ্ছে, পেশিগুলো প্রসারিত হচ্ছে, ডায়াফ্রামটা কি হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করছে, সংকুচিত হয়ে ডায়াগ্রাম। তার ফলে কি হচ্ছে, তোমার ফুসফুসের আয়তন কমে যাচ্ছে, আয়তন কমার ফলে চাপ বেড়ে যাচ্ছে, চাপ বাড়ার ফলে বেশি চাপ থেকে বায়ুমণ্ডলে কম চাপে দিয়ে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে। এটা হচ্ছে তোমার নিঃশ্বাস এবং প্রশ্বাসের ঘটনা। এবার শ্বাস বায়ু পরিবহনের পথ দেখো, তাহলে আমরা কি সিম্পল দেখো, আমাদের বহির নাসারন্ধ্র অর্থাৎ নাকের মাধ্যমে কোথায় নাসা পথে যাচ্ছে, ভিতরে নাসা পথে যাচ্ছে, তারপর অন্ত নাসারন্ধ্র মনে এখান থেকে চলে আসছে, তারপর নাসা গলবিল, তারপর গ্লটিস ষড়যন্ত্র বা ল্যারিংস, মানে এখানে এই যে খোলা অংশ যেখানে আমাদের কথা তৈরি হচ্ছে এটাকে ল্যারিংস বলা হয়। এর আগের অংশটাকে বলা হয় গ্লটিস, যেখানে হায়োড বোন থাকে। তারপর কি হচ্ছে দেখো, ওখান থেকে ট্রাকিয়া বা শ্বাসনালীতে আসছে, তারপর ক্লোম শাখার কোষে আসছে, তারপর ব্রঙ্কিওলে আসছে, ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলার ডাক্টে আসছে, ফুসফুসীয় বায়ুথলিতে প্রশ্বাস বা অক্সিজেন সমৃদ্ধ, নিঃশ্বাস বা কার্বন ডাইঅক্সাইড। এবার দেখো ফুসফুসের কার্যকরী মডেল, রেড লাইনগুলোর মাধ্যমে কি দেখাচ্ছে, প্রশ্বাস বায়ু, আর তোমার অক্সিজেন সমৃদ্ধ, আর নিঃশ্বাস ব্লু লাইনের মাধ্যমে দেখাচ্ছে। ফুসফুসের কার্যকারী মডেল, তুমি একটা ধরনের এরকম জারের মধ্যে একটা পাইপ দিয়ে দুটো বেলুন লাগিয়ে দিলে, এরপর এটা আমাদের ডায়াফ্রাম যেমন কাজ করছিল সেই ডায়াফ্রামের মতো এখানে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলে। তুমি যখন এটা ভিতরের দিকে বাইরের দিকে টানছো, যখন এটা বাইরের দিকে টানার ফলে কি হচ্ছে, বোতলের মধ্যে তোমার কি গ্যাসের পরিমাণ কমে যাচ্ছে, বলে বায়ুচাপ কমে যাচ্ছে। যখন বায়ুচাপ কমে যাবে তখন কি হবে, জিনিসটা এখানে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে, বায়ু প্রবেশ করবে। আবার যখন তুমি ধরো এই জিনিসটাকে ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে, এর মধ্যে বায়ুচাপ বেড়ে যাচ্ছে, বায়ুচাপ বেড়ার ফলে কি হচ্ছে, ওর বেলুনের উপর চাপ ক্রিয়েট করছে, বেলুনের উপর চাপ যখন ক্রিয়েট করছে তখন বেলুন থেকে বায়ুটা বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই তো পরীক্ষা। একটা বেলজারকে বক্ষ গহ্বরের সঙ্গে তুলনা করে তার মুখটি ছিদ্রযুক্ত একটা রাবারের কর্ক দিয়ে বায়ু নিরুদ্ধ করে লাগানো হলো, মানে এই যে মুখটাকে কর্ক দিয়ে লাগিয়ে দিলে গ্যাস আদান প্রদান না হয়। ওয়াকৃতির কাঁচের নলকে যা ট্রাকিয়া বা ব্রঙ্কার সঙ্গে সংশ্লিষ্ট কর্কের মধ্যে দিয়ে প্রবেশ করে দেওয়া হলো। এই যে ওয়াকৃতির নল, এটাকে বলা হয় ট্রাকিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে, ট্রাকিয়া বা শ্বাসনালীর সঙ্গে। নলটি দুটো বেলুন ফুসফুসের মতো বেঁধে দেওয়া হলো, তাহলে এই বেলুন দুটো কিসের কাজ করছে, ফুসফুসের কাজ করছে। এরপর বেলজারের নিচে মুক্ত প্রান্তে একটি রাবারের পর্দাকে শক্ত করে আটকানো হয়, রাবারের পর্দা শক্ত করে আটকে দিচ্ছে নিচের দিকে হলো। এরপর রাবারের পর্দাটিকে টেনে নিচের দিকে নামালে বেলজারের মধ্যে বায়ুর আয়তন বাড়ে, ফলে কাঁচের নল দিয়ে বেলুন। যখনই আমি এটাকে নিচের দিকে নামাচ্ছি তখন কি হচ্ছে, এই ভিতরের যে আয়তনটা অনেকটা বেড়ে যাচ্ছে। আয়তন বাড়লে চাপ কি হবে, কমবে। আয়তন বাড়লে চাপ কমবে, ভি সমানুপাতিক 1/p। বয়েল চাপের সূত্র বলা হচ্ছে কি, চাপ যখন বাড়বে তখন আয়তন যখন বাড়বে তখন চাপটা কমে যাবে। তো চাপ যখন কমে গেল, তখন চাপ কমে যাওয়ার পর কি, তাহলে বাইরে বায়ুর চাপ বেশি হলো, তাহলে বাইরে থেকে বায়ুটা কি হলো, কম চাপের দিয়ে চলে আসলো। আর এখানে ছেড়ে দিচ্ছি তার ভিতরে চাপ বেড়ে গেল, চাপ বাড়ার ফলে বায়ুমণ্ডল থেকে এর চাপ বেশি, তো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাবে, তার গ্যাসটা বেড়ে গেল। এবার দেখো ফুসফুস এবং সুস্থ জীবন, তাহলে আমাদেরকে এই শ্বাস প্রশ্বাস আদান প্রদান করছে এই ফুসফুসকে আমাদের সুস্থ রাখতে হবে। ফুসফুস সুস্থ না থাকে তাহলে আমাদের অঙ্গের মধ্যে শ্বসন ঘটবে না, আর তোমার ওই কোষের মধ্যে শ্বসন ঘটবে না, ঠিক না? তাই এখানে কি করতে হবে দেখো, বলছে ফুসফুসকে সুস্থ রাখা আমাদের আবশ্যিক কর্তব্য। যা কিছু আমরা বাতাস থেকে গ্রহণ করি তাই আমাদের ফুসফুস সরাসরি প্রভাবিত করে। তাহলে আমরা দূষিত বায়ুর মধ্যে থাকি, দূষিত বায়ু আমার ফুসফুসকে প্রভাবিত করবে। আমরা বিশুদ্ধ বায়ুর মধ্যে থাকি, তাহলে বিশুদ্ধ বায়ু আমাদের ফুসফুসকে প্রভাবিত করবে। পরিবেশের জীবাণু, ধোঁয়া, তামাক ধোঁয়া ইত্যাদি আমাদের ফুসফুসকে ক্ষতি করে। তার কোনগুলো ক্ষতি করছে, এই যে দূষক পদার্থ সেগুলো ক্ষতি করছে, ধোঁয়া ক্ষতি করছে। ধোঁয়া বলতে তোমার হচ্ছে কি, অ্যালকোহল বলছি, নিকোটিনের ধোঁয়া, তামাক, সিগারেট, খৈনি। তারপর হচ্ছে কি, সুস্থ ফুসফুসের সাহায্যে আমরা কথা বলি, গান করি, হাসি, খেলায় মাঠে চিৎকার করি ইত্যাদি। ফুসফুসকে সুস্থ রাখার দুটি উপায় হচ্ছে শ্বাস ব্যায়াম এবং ধূমপান ত্যাগ। প্রথমে শ্বাস ব্যায়াম দেখো, ফুসফুসের সঠিক ব্যায়ামের দ্বারা আমরা ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে পারি। ফুসফুসের ব্যায়ামগুলো ফুসফুসের স্বাস্থ্য বৃদ্ধি রাখে এবং অধিক বায়ু ধারণ ক্ষমতা, ফুসফুসের প্রভাবে আমাদের সহন শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য কতগুলো ব্যায়াম হচ্ছে প্রাণায়াম, অনুলোম বিলোম এবং কপালভাতি। অনুলোম বিলোম কেমন হচ্ছে, যে তুমি এরকম অনুলোম মানে জোরে জোরে শ্বাস ছাড়বে, কম নেবে কিন্তু ছাড়বে বেশি, এরকম ভাবে, তাহলে কি হলো ফুসফুসের মধ্যে তোমার কার্যক্ষমতা বৃদ্ধি হবে। আর একটা হচ্ছে কপালভাতি, যেখানে কপালে হাত দিবে, একটা আঙুল একটা নাক চেপে ধরবে, শ্বাস নিবে, আবার অন্যটা চেপে ধরবে, এটা দিয়ে শ্বাস ছেড়ে দিবে, আবার এটা শ্বাস নিবে, এটা দিয়ে শ্বাস ছেড়ে দিবে, এরকম সকালবেলা 10 মিনিট করে করতে হয়, যার ফলে ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। তারপরে যোগাসন, যেমন উষ্ট্রাসন, অর্ধ মৎস্যন্দরাসন ইত্যাদি ধ্যানকে অন্যতম শ্বাস ব্যায়াম রূপে গণ্য করা হয়। অন্যান্য পদ্ধতি কি দেখো, সাঁতার কাটা, জগিং করা, এরোবিক্স, রিপ স্ট্রেচ, কার্ডিয়াক এক্সারসাইজ ইত্যাদি করলে আমাদের কি শ্বাসের ক্ষমতা বাড়ে। ধূমপান ত্যাগ, সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে এখন বর্তমানে ধূমপান। ধূমপান সমগ্র শরীরের পক্ষে ক্ষতিকারক হলেও ফুসফুসকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, কারণ ধূমপানের মাধ্যমে কি হচ্ছে, আমার ডাইরেক্ট সাথে গ্যাসটা আমাদের কোথায় যাচ্ছে, লাংসে চলে যাচ্ছে। বিড়ি বা সিগারেট এর ধূমপান সময় নির্গত ধোঁয়া সরাসরি দেহে প্রবেশ করলে তাকে সক্রিয় ধূমপান বলে। মানে তুমি যখন ধরনের একটা বিড়ি সিগারেট খাচ্ছ, তো তোমার বডিতে সরাসরি ঢুকে যাচ্ছে সেটা গ্যাস টানার সময়, সেটা সক্রিয় ধূমপান। আর পাশে থাকা মানুষজন দেহে প্রবেশ করলে তাকে নিষ্ক্রিয় ধূমপান। এবার ওর পাশে যে মানুষটা রয়েছে, যখন সে ধোঁয়াটা ছেড়ে দিচ্ছে, তখন পাশের মানুষটা সেটা গ্রহণ করছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান। সক্রিয় ধূমপানের সময় যে ধোঁয়া ছাড়া হয় তার মধ্যে যে ক্ষতিকারক উপাদান থাকে তা বাতাসের অক্সিজেন দ্বারা জারিতে অধিক ক্ষতিকারক হয়ে ওঠে এবং পাশের জন্য দেহে প্রবেশ করে, তাই সক্রিয় ধূমপান থেকে নিষ্ক্রিয় ধূমপান ক্ষতিকর। ধরো তুমি বসে আছো, তোমার পাশে আরেকজন বসে আছে, তুমি সিগারেট খাচ্ছ, এবার সিগারেটের ধোঁয়াটা তুমি যখন ছাড়বে, তখন বায়ুর অক্সিজেন দ্বারা কি হবে, সেটা জারিত হয়ে গিয়ে আরো ক্ষতিকারক পদার্থ উৎপন্ন হবে, যেটা আমরা যে নিষ্কাশন যে রয়েছে, পাশের জন্য রয়েছে, সে যখন টানবে তার ক্ষতি বেশি হবে। তারপরে তামাকের ধোঁয়ায় প্রায় 70টি কার্সিনোজেন থাকে, বা তামাকের যে ধোঁয়াটা থাকছে সেখানে 70খানা কার্সিনোজেন, মানে যে সমস্ত রাসায়নিক পদার্থের মাধ্যমে ক্যান্সার হয় তাদের কার্সিনোজেন বলা হয়। ধূমপান ত্যাগ করলে যে ক্ষতিকর রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায় তা হলো 1 নম্বর এমফাইসিমা। এমফাইসিমা মানে দীর্ঘস্থায়ী ধূমপানের ফলে ফুসফুসের অ্যালভিওলাগুলো নষ্ট হয়ে যায় বা অ্যালভিওলাগুলো শক্ত হয়ে যায়, যার ফলে গ্যাসের আদান প্রদান হয় না। ক্যান্সার, বিড়ি বা সিগারেট ধোঁয়ার উপস্থিত বিভিন্ন ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ বা কার্সিনোজেন থাকে, যেমন বেনজোপাইরিন থাকে, নিকোটিন থাকে, নাইট্রাস অ্যামিনটা থাকে, এগুলো ফুসফুসের ক্যান্সার তৈরি করার জন্য দায়ী। যেগুলো প্রায় 85% ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের মূল কারণ হলো ধূমপান। তাহলে 85% ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারের মূল কারণটা কি হচ্ছে, ধূমপান। ব্রঙ্কাইটিস, মানে এই যে এই ব্রঙ্কায়ের মধ্যে যখন তোমার কোনো রোগ হবে। ধূমপান ব্রঙ্কাস বা ক্লোম শাখার কোলাগুলিতে প্রদাহ সৃষ্টি করে উত্তেজিত করে মিউকাস ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে ক্রনিক ব্রঙ্কাইটিস হয়। উপসর্গ হিসেবে কফ বা কাশি, মানে ধরুন এই ট্রাকেও যেটা আমরা ব্রঙ্কাই বলছি, ওটা ছিদ্র ধরনের এরকম ভাবে আছে। এবার তুমি যখন ধূমপান করছো, তখন কি হচ্ছে, ওর ছিদ্রটা ছোট হয়ে যাচ্ছে, যার ফলে কেন বাইরে থেকে প্রচুর মিউকাস জমা হচ্ছে, আর পেশিতে ইনফ্লামেশন হওয়ার জন্য, প্রদাহ হওয়ার জন্য ছোট, তখন কি শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। ধূমপায়ীদের মধ্যে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে বলতে চাইছে যে ফুসফুসের মারাত্মক যে অসুখগুলো হচ্ছে ক্রনিক পালমোনারি ডিজিজ, এই রোগের ফলে প্রবল শ্বাসকষ্ট এবং কাশি হয়। এরপরে আমরা শুরু করবো এবার কোষীয় শ্বসন। এতক্ষণ তো আমরা দেখলাম কি, যে আমাদের যে অঙ্গগুলো শ্বসনে অংশগ্রহণ করছে সেগুলো। এবার কোষের মধ্যে, অর্থাৎ সে প্রত্যেকটা আমাদের দেহে 10 কোটি থেকে 30 কোটি কোষ রয়েছে, 10 লক্ষ কোটি থেকে 30 লক্ষ কোটি কোষ রয়েছে, সেই কোষের মধ্যে কিভাবে শ্বসন হচ্ছে তাহলে পরে দেখি আমরা। প্রথমে বলছে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, কারণ খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি রয়েছে, যেগুলো তাকে কোষীয় শ্বসনের মাধ্যমে ব্যবহারযোগ্য শক্তি তাপ শক্তি রূপান্তরিত করে চাহিদা পূরণ করে। তাহলে আমরা কি খাদ্য খাই, কেন খাদ্যটা খাই, কারণ খাদ্যের মধ্যে যে সঞ্চিত শক্তি, যেটাকে আমরা এটিপি বলছি, সেই শক্তিটাকে আমরা কোষ শ্বসনের মাধ্যমে ব্যবহার উপযোগী শক্তি বা এটিপিতে কনভার্ট করে আমরা আমাদের জীবন চালনা করি। এবার কোষীয় শ্বসন কাকে বলছে দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কোষস্থ খাদ্য অক্সিজেন উপস্থিত সম্পূর্ণরূপে আংশিকভাবে জারিত হয়ে খাদ্য স্থিতিশীল শক্তি, গতীয় শক্তি বা তাপ শক্তি, ব্যবহারযোগ্য এটিপি বা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তাকে
কোষীয় শ্বসন আমরা বলি। মানে কি বললে এখানে ভেবে দেখো, যে বলছেন যে আমরা খাবারগুলো খেলাম, পেটের মধ্যে বিভিন্ন এনজাইমের দ্বারা হজম হলো, তারপর ক্ষুদ্রান্তের মাধ্যমে শোষণ হয়ে সেটা চলে গেল কোথায়, সেটা চলে গেল তোমার কোষের মধ্যে। এবার কোষের মধ্যে সে খাদ্যটা বা সেই গ্লুকোজটা জারিত হলো, জারিত হওয়ার পরে শক্তির আংশিক বা সম্পূর্ণরূপে জারণ হলে, আংশিক রূপে জারণ হলে কম কম শক্তি উৎপন্ন হবে, সম্পূর্ণ জারণ হলে তোমার অনেক শক্তি উৎপন্ন হবে। ওকে, তাকে হেঁটে বলছে কোষীয় শ্বসন। এবার কোষীয় শ্বসনের ধারণা। শ্বসন স্থান, প্রতিটি সজীব কোষে শ্বসন ঘটে। শ্বসনের প্রক্রিয়া হলো কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া নামক কোষ অঙ্গের মধ্যে ঘটে। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে ঘটবে, আর ক্রেবস চক্র প্রক্রিয়াটা হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটবে। শ্বসন বস্তু, তাহলে শ্বসন বস্তু থেকে আমরা কি খাবার খাই? শর্করা খাই, প্রোটিন পাই, ফ্যাট খাই। তো শ্বসন বস্তু তিনটা, শর্করা, প্রোটিন, ফ্যাট। তার মধ্যে শর্করা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল, মানে শক্তির তরার জন্য। দহন, যে অজৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোনো বস্তু উচ্চ তাপমাত্রায় অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে অনিয়ন্ত্রিত তাপ এবং আলো উৎপন্ন করে। দহন মানে কি? ধরে না তুমি একটা কাঠ জ্বালিয়ে দিলে, তো কাঠটা কি হলো? জ্বললো, পুড়লো, পুড়ার ফলে কাঠের মধ্যে যে স্থিতিক শক্তি ছিল, সেই স্থিতিক শক্তি সম্পূর্ণ পুড়ে তাপ আকারে বেরিয়ে গেল, তখন আলো এবং তাপ ধীরে উৎপন্ন করলো। কিন্তু কোষের মধ্যে শ্বসন ঘটে, সেক্ষেত্রে কিন্তু খুব ধীরে ধীরে ঘটে এবং এটা রেগুলেটিভ প্রসেস, অর্থাৎ প্রত্যেকটা স্টেপ এনজাইম দ্বারা রেগুলেটেড হয়। এবং এখানে আলো এবং তাপ উৎপন্ন হয় না, সরাসরি খুব কম তাপ উৎপন্ন, কিন্তু আলো উৎপন্ন হয় না। পার্থক্য দেখো, এই যেটা গ্লুকোজ, পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড কি হচ্ছে? একটা অক্সিজেন যখন থাকে না তখন আমাদের কি হয়? ফার্মেন্টেশন হচ্ছে। আর যখন অক্সিজেন থাকছে তখন আমাদের ক্রেবস চক্র হচ্ছে। এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ধাতুর মধ্যে বিক্রিয়া ঘটে। তাহলে দেখো দহন শ্বসনের মধ্যে পার্থক্য। এটি একটা অজৈব, দহন কি? তুমি একটা কাঠ পুড়াচ্ছ, এটা অজৈব রাসায়নিক প্রক্রিয়া, জীব দিয়ে তৈরি হচ্ছে না এটা, কিন্তু শ্বসন জীব দিয়ে জৈব রাসায়নিক প্রক্রিয়া। উৎসেচকের কোনো ভূমিকা নেই। একটা কাঠকে পুড়াচ্ছে, কেন উৎসেচক লাগার দরকার নেই, কিন্তু যখন তুমি একটা গ্লুকোজকে ভাঙবে তখন অনেক উৎসেচকের দরকার পড়বে। এ প্রক্রিয়ায় শক্তির দ্রুত মুক্তি ঘটে এবং শক্তির সঞ্চয় হয় না, কারণ যে যখন কাঠটা পুড়ছে তো কাঠটাকে আলো এবং তাপ উৎপন্ন করছে, তো শক্তিটা খুব তাড়াতাড়ি পুড়ে গিয়ে আলো তাপ উৎপন্ন করছে। কিন্তু শ্বসন কি হচ্ছে? শক্তির মুক্তি ঘটে ধীরে ধীরে এবং এটিপির মধ্যে শক্তি সঞ্চিত থাকে, তাই একে নিয়ন্ত্রিত দহন বলা হয়। তাপ এবং আলো, দহন সাধারণত তাপ এবং আলো উভয় উৎপন্ন হয়, কিন্তু এখানে তাপ উৎপন্ন হলো, কম তাপ উৎপন্ন হয়, কিন্তু আলো উৎপন্ন হয় না। তারপর দেখা গেল বলছে বিভিন্ন ধরনের কোষীয় শ্বসন। এক হচ্ছে অবাধ শ্বসন, একটা সবাধ শ্বসন। তাহলে সবাধ শ্বসন মানে মানে নিজস্ব, বাতাস, অর্থাৎ যখন বাতাসের উপস্থিতি যে শ্বসন হবে তাকে সবাধ শ্বসন বলছে বা এরোবিক রেসপিরেশন বলছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যে শ্বসন পদ্ধতিতে বায়োজীবী জীবকোষে শ্বসন বস্তু মানে গ্লুকোজ, সে প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণভাবে জারিত হয়ে জল এবং কার্বন ডাইঅক্সাইড পরিণত হয় এবং শ্বসন বস্তু মধ্যস্থ শক্তির সম্পূর্ণভাবে নির্গত হয়, তাকে সবাধ শ্বসন বলে। যে সমস্ত জীব বায়ুমণ্ডলীয় মুক্ত অক্সিজেন গ্রহণ করে শ্বসন ক্রিয়া সম্পন্ন বায়োজীবী জীব বলা হয় থাকে। এখানে কি হয়? ধরুন 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিল, 12 অণু জল নিল, এবং এটা সূর্যালোক এবং ক্লোরোফিল, সানলাইট, সূর্যালোক এবং ক্লোরোফিল উপস্থিতিতে, ক্লোরোফিল এর উপস্থিতিতে কি হচ্ছে তোমার এখানে, নট ক্লোরোফিল, নট সানলাইট, এখানে কি হচ্ছে দেখো, গ্লুকোজ C6, ওটা ফটোসিনথেসিস লিখতে হবে, H12O6, গ্লুকোজ কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন উপস্থিত জারিত হচ্ছে, কি উৎপন্ন দেখো এখানে 6CO2 উৎপন্ন করছে, 6H2 উৎপন্ন করছে এবং উৎপন্ন করছে কি এনার্জি। হলো, এটাই হচ্ছে তোমার শ্বসন। সবাধ শ্বসনে অংশগ্রহণকারী জীব এককোষী প্রাণী অ্যামিবা থেকে শুরু করে উন্নত শ্রেণীর বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীদের প্রতিটি সজীব কোষে এরকম শ্বসন সংঘটিত হয়। সবাধ শ্বসন কোথায় হয় দেখো, গ্লাইকোলাইসিস কোষের এই প্রক্রিয়াটা কোষের সাইটোপ্লাজমে ঘটছে, সাইটোপ্লাজমে। আর এই প্রক্রিয়াটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া। হলো, এই প্রক্রিয়াটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা টার্মিনাল প্রান্তীয় শ্বসনটা কোথায় হচ্ছে, এটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দা,
অন্তঃপর্দায় পর্দা কার মাইটোকন্ড্রিয়া। হলো, তাহলে এবার কি হচ্ছে দেখো সমাজ শ্বসনের পদ্ধতি দেখো। সমাজ চারটি সমান, একটা গ্লাইকোলাইসিস, এরপর যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো গ্লুকোজ আবার গ্লুকোজ ফসফেট উৎপন্ন করলো, গ্লুকোফসফেট থেকে ফ্রুক্টোজ ফসফেট উৎপন্ন করলো। এখানে দেখো দুটো ক্ষেত্রে কি এডিপি ব্যবহার হয়ে যাচ্ছে, এডিপি থেকে এডিপি তৈরি করছে। ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ বিশ ফসফেট উৎপন্ন করলো, তারপর গ্লিসারডিহাইড 3 ফসফেট উৎপন্ন করলো, আর কি ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট উৎপন্ন করলো। এবার গ্লিসারডিহাইড 3 ফসফেট 20 ফসফোগ্লিসারাইড উৎপন্ন করলো। এখানে দেখো এনার্জি তৈরি হলো, এখানে এনার্জি তৈরি হচ্ছে। তারপর হচ্ছে কি এখানে এনার্জি তৈরি হচ্ছে, এখানে এনার্জি তৈরি হচ্ছে। তো ফসফোগ্লিসারেট, তার ফসফোগ্লিসারেট ফসফোরাস পাইরুভেট থেকে পাইরুভেট উৎপন্ন করছে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি। গ্লাইকোলাইসিস পদ্ধতি কি একটা এনএডিএইচ মানে হচ্ছে এনএডিএইচ মানে হচ্ছে 3টে এটিপি। তাহলে এখানে দুটো এনএডিএইচ মানে 2 × 3 6টা এটিপি। এখানে তোমার তৈরি হচ্ছে কি 6খানা এটিপি এখানে তৈরি হলো, 2খানা এটিপি এখানে তৈরি হলো, আর 2খানা এটিপি এখানে তৈরি হলো। আর এখানে কি হচ্ছে ইউজ, হলো ইউজ হলো দুটো এটিপি ইউজ হলো। তাহলে এখানে তোমার টোটাল 10টা এটিপি, তার মানে দুটো ইউজ হলো। তারপর কি পাইরুভিক অ্যাসিড জারণ অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ কথাটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে জারণ হচ্ছে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। এই যে পাইরুভেটটা কি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে, কনভার্ট হচ্ছে কিভাবে, এখানে CO2 বের করে দিচ্ছে আর জল বের করে দিচ্ছে। তাহলে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে অক্সালোঅ্যাসিটেটের সঙ্গে যুক্ত হয়ে উৎপন্ন করছে। তারপর হচ্ছে কি প্রান্তীয় শ্বসন, এটা হচ্ছে প্রান্তীয় শ্বসন। যে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন রয়েছে, অর্থাৎ একটা মাইটোকন্ড্রিয়া তুমি যদি ডায়াগ্রাম করো তো দেখতে পাবে মাইটোকন্ড্রিয়ার যে ইনার পর্দা, ইনার মেমব্রেন বলা হয়। এই ইনার মেমব্রেনের মধ্যে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হয়, যার মাধ্যমে ক্রেবস চক্রের মধ্যে যে FADH2 বা GDP বা NADH2 উৎপন্ন হলো, এগুলো তখন ATPতে কনভার্ট হয়ে যায় এর মাধ্যমে। হলো, তাহলে এখানে কি হচ্ছে দেখো সবার শ্বসনের রাসায়নিক গ্লুকোজ অক্সিজেন উপস্থিত ভেঙে 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে 6 অণু জল এবং 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করবে। এরপর আমরা চলে এসো অবাধ শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। অবাধ শ্বসন আমাদের ক্ষেত্রে কি হয় দেখো, নর্মালি আমার বডিতে যা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার বডিতে তাই হচ্ছে, কিন্তু কতদূর পর্যন্ত গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত এটা সবার ক্ষেত্রে সেম হচ্ছে। টোটাল এখানে কি টোটাল 8 অণু এটিপি উৎপন্ন হচ্ছে। এবার যদি আমার অক্সিজেনের পরিমাণ থাকে, যদি আমার অক্সিজেন পাইরুভেট যদি আমার অক্সিজেন অ্যাভেলেবেল থাকে বডির মধ্যে, তবে সেখানে আমি ক্রেবস সাইকেল পাবো, ক্রেবস সাইকেল। আর যদি অক্সিজেন না থাকে, আমার শরীরে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে, তবে আমি কি পাবো, ফার্মেন্টেশন পাবো। হ্যালো, এই জন্য গ্লুকোজ থেকে পাইরুভেট, এই পাইরুভেট এই যে এনএডিটা তৈরি হয়েছিল এখানে, এটা আবার ব্যবহার হয়ে যাচ্ছে কোথায়, এখানে আছে। বলে কি হচ্ছে 6টা এটিপি যদি মাইনাস হয়ে যায়, তাহলে মাত্র 2খানা এটিপি এখানে তৈরি, মাত্র 2টো এটিপি তৈরি হবে এখানে। এর ক্ষেত্রে তো 2টো এটিপি তৈরি হবে। আর আমাদের এরোবিক রেসপিরেশনের ক্ষেত্রে 38 এটিপি তৈরি হবে। তাহলে যে শ্বসন পদ্ধতিতে অবায়োজীবী জীবকোষে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে অক্সিজেনযুক্ত যৌগের দ্বারা জাহিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জলে পরিণত হয়, শ্বসন বস্তুর মধ্যে শক্তি নির্গত হতে সক্ষম হলে, মানে এখানে অক্সিজেন ব্যবহার হবে না। তাই শুধু কি হচ্ছে, এরা গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হবে এবং পাইরুভেট থেকে তোমার ইথানল উৎপন্ন, এরপর কি আংশিক শক্তি জারণ ঘটছে, মাত্র 2খানা এটিপি তৈরি করবে। যে সমস্ত জীব শ্বসন ক্রিয়ার জন্য পরিবেশে মুক্ত অক্সিজেন গ্রহণ করে না, তাদের অবায়োজীবী জীব বলা হয়ে থাকে, মানে অক্সিজেন এখানে লাগবে না। অবাধ শ্বসনে অংশগ্রহণকারী জীব ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, মিথেন ব্যাকটেরিয়া, সালফার ব্যাকটেরিয়া, মনোসিস্টিস, ফিতাকৃমি ইত্যাদিতে কি হয়, তোমার অবাধ শ্বসন ঘটে। অবাধ শ্বসনের স্থান কোথায়, কোষের সাইটোপ্লাজমে। অবাধ শ্বসন পদ্ধতি কি বলছে দেখো,
উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে সাইটোপ্লাজমের শ্বসন বস্তু গ্লুকোজ, এই যে আমাদের গ্লুকোজ উৎসেচক দ্বারা জারিত হয়ে পর পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, এটা আমাদের পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে না, যেহেতু অক্সিজেন নেই তো মাইটোকন্ড্রিয়া, কারণ মাইটোকন্ড্রিয়া থেকে কি হবে, অক্সিডেটিভ বিক্রিয়া করবে, কিন্তু মাইটোকন্ড্রিয়া অক্সিজেন যেহেতু নেই তাই মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে না। তখন উদ্ভিদ পাইরুভিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল এবং প্রাণী কোষে ল্যাকটিক অ্যাসিডে পরিণত, তখন কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উপস্থিতিতে কি হচ্ছে, একটা হচ্ছে এই ল্যাকটেট ডিহাইড্রোজেন উৎসেচকের মাধ্যমে ইথানল তৈরি করে দিচ্ছে। তারপর হচ্ছে কি ইথানল করছে, আরেকটা হচ্ছে তোমার ল্যাকটেট ডিহাইড্রোজেনের মাধ্যমে তোমার অ্যালকোহল ডিহাইড্রোজেন করছে। এবং প্রাণী কোষে তখন উদ্ভিদ পাইরুভিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, এই যে ল্যাকটিক অ্যাসিড দেখো এখানে কি হচ্ছে, পাইরুভেট থেকে ল্যাকটেট ডিহাইড্রোজেন এনজাইমের মাধ্যমে এই যে উৎপন্ন হয়েছিল NADH2, এটা ব্যবহার হয়ে যাওয়ার ফলে ল্যাকটোজ, তার মাত্র কি 6টা বাদ গেলে মাত্র 2খানা ATP তোমার এখানে তৈরি হচ্ছে। এর ক্ষেত্রে দেখো অ্যালকোহল ডিহাইড্রোজেনের মাধ্যমে কি এটা ব্যবহার হয়ে গেল, মাত্র ইথানল প্রোডাকশন হলো, মাত্র 2টা বেরিয়ে। তারপর বলছে কি সমীকরণ দেখে নাও, এখানে গ্লুকোজ, আমরা যেহেতু জলের উপর যখন এরোবিক রেসপিরেশন কি জলের দ্বারা করছিলাম, কারণ জল কি অক্সিজেনের উৎস কি জল, কিন্তু এখানে নাইট্রেট ব্যবহার করছে, মানে অজৈব রাসায়নিক পদার্থ। উৎসেচকের মাধ্যমে জল, কার্বন ডাইঅক্সাইড, জল এবং নাইট্রাইট শক্তি উৎপন্ন হবে, খুব কম পরিমাণে শক্তি, যেখানে 686 ক্যালোরি শক্তি উৎপন্ন হবে, এখানে মাত্র এদের ক্ষেত্রে 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। সবাত শ্বসন এবং অবাত শ্বসনের পার্থক্য, তাহলে সবাত শ্বসনের ক্ষেত্রে আপনার কি C6H12O6, এটা কার্বন ডাই অক্সিজেনের উপস্থিতিতে ভেঙে গিয়ে তোমার 6CO2 6H2O 6H2O প্লাস 38 ATP তৈরি হচ্ছে। কিন্তু যখন আমরা অবাত, এটা হচ্ছে এরোবিক, তারপর এখানে একই জিনিস গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজ এর সঙ্গে অক্সিজেন যেহেতু থাকবে না সেহেতু এখানে আমরা কি দেবো, অক্সিজেন নট ইউজড, তাই আমরা এখানে নাইট্রেট দিতে পারি। অক্সিজেন নট ইউজড, তাই এখানে আমরা ইউজ করছি কি, এখানে ধরে নাও তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে, গ্লুকোজ থেকে ইথানল উৎপন্ন হয়, 2C2H5OH, 2 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং 2 অণু ATP তৈরি করবে। তাহলে দেখো এখানে তোমার 6 অণু উৎপন্ন হয়েছে এবং 38 অণু, এখানে 2 অণু ATP তৈরি হয়েছে মাত্র। তাহলে মুক্ত অক্সিজেন উপস্থিতিতে ঘটে, অক্সিজেন লাগছে এখানে, কিন্তু মুক্ত অক্সিজেন অনুপস্থিতিতে ঘটে। তারপর হচ্ছে কি অনুপস্থিত অক্সিজেনযুক্ত যৌগ রাসায়নিকভাবে আবদ্ধ অক্সিজেন দ্বারা ঘটে, অর্থাৎ ধরুন NO3 বা NO2, এসব জিনিসগুলো এখানে যুক্ত হবে, অক্সিজেন যুক্ত যৌগ। শ্বসন বস্তুর সম্পূর্ণ জারণ ঘটে, এখানে আংশিক জারণ ঘটে। বায়োজীবী জীবের জীবকোষে ঘটে, অবায়োজীবী জীবের জীবকোষে ঘটে। মুক্ত শক্তি 686 কিলো ক্যালোরি, এখানে মাত্র 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। তারপরে বলা হচ্ছে সন্ধান বা ফার্মেন্টেশন। সন্ধান কাকে বলে, দেখো আমরা একইভাবে তৈরি করছি, দেখো এখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড পর্যন্ত কমন রিয়াকশন, এটা জীবদের ক্ষেত্রে ঘটছে, একটা অ্যালকোহল তৈরি করার ইন্ডাস্ট্রিতে ঘটছে, আবার আমাদের ল্যাকটিক অ্যাসিড ঘটছে। এবার যখন আমার এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন অক্সিজেন অ্যাভেলেবেল থাকবে তখন আমি ক্রেবস সাইকেলের মধ্যে ঢুকে পড়বো, ক্রেবস সাইকেল। এবার অক্সিজেন যদি না থাকে, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, তখন ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের মাধ্যমে NADH+H+ থেকে NAD+ তৈরি হলো এবং এখানে কি ল্যাকটিক অ্যাসিড, যার ফলে আমাদের পেশির ক্লান্তি হয়। আমরা যে কিছুক্ষণ কাজ করার পরে টায়ার্ড হয়ে যায়,
কারণ সে টায়ারটা কেন হচ্ছে, এই প্লাস্টিক ক্লান্ত হচ্ছে তোমার মেনলি আমাদের পেশির মধ্যে যে অক্সিজেনের সাপ্লাই কমে যাচ্ছে, তাই ওখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি করছে, তাই জন্য পেশির ক্লান্ত হচ্ছে। আবার বলবো ব্রিওয়ারি ইন্ডাস্ট্রি অর্থাৎ মদের অ্যালকোহল ইন্ডাস্ট্রিতে কি হয়, এখানে ইস্ট ব্যবহার করা, ইস্টকে ব্যবহার করা হয়। হলো এবার অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ বলে এনজাইম ইউজ করা হয়, অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ। তারপর কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল ও কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে বলছে যে শ্বসন পদ্ধতিতে শ্বসন বস্তু হাইড্রোজেন বিয়োজনের মাধ্যমে আংশিকভাবে জারিত হয়, যৌগ সৃষ্টি করে এবং শ্বসন বস্তু শক্তির আংশিক নির্গমন ঘটে, সম্পূর্ণ নির্গমন ঘটে, আংশিক নির্গমন ঘটে, সন্ধান বলা হয়। তাহলে এরা হচ্ছে প্রথম কন্ডিশন হচ্ছে কি, এরা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটবে এবং শ্বসন বস্তু শক্তির আংশিক নির্গমন ঘটবে। ইস্ট, ল্যাক্টোব্যাসিলাস প্রভৃতি জীবের সাইটোপ্লাজমে প্রাণীদের পেশিকোষে ঘটে, এটা প্রাণীদের পেশিকোষে ঘটলো। আবার ল্যাকটিক অ্যাসিড ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে দুধ থেকে তৈরি করতে ব্যবহার করা হয়। সন্ধানের পদ্ধতি, বিভিন্ন ধরনের জীবাণু, ছত্রাক বিভিন্ন রকম সন্ধান ঘটায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্টি পাইরুভিক অ্যাসিড উৎসেচক দ্বারা বিজারিত হয়ে ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড নামক যৌগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পাইরুভিক অ্যাসিড থেকে তোমার শুরু হলো কি তৈরি হবে। সন্ধানের প্রকারভেদ, একটা কোহল সন্ধান, একটা ল্যাকটিক অ্যাসিড সন্ধান। তাহলে কোহল সন্ধান মানে এখানে ইথানল তৈরি হলো, আর ল্যাকটিক অ্যাসিড সন্ধান মানে যেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো। তো প্রথম কোহল সন্ধান দেখো, যে প্রকার সন্ধানে গ্লুকোজ বা শর্করা দ্রবণে ইস্ট নিঃসৃত জাইমোজ উৎসেচকের সহায়তায় আংশিক জারিত ইথাইল অ্যালকোহল কার্বন ডাই অক্সাইড অল্প শক্তির মুক্তি ঘটে। অর্থাৎ এখানে ইস্টের কোন এনজাইম, জাইমেজ এনজাইমকে ব্যবহার করলাম আমি। তারপর দেখেন কি হচ্ছে, গ্লুকোজ উৎসেচক জাইমেজের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহল তৈরি করে, কার্বন ডাই অক্সাইড 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। ওকে, এখানে 2 অণু CO2 উৎপন্ন করবে, 2 অণু ইথানল, 2 অণু CO2 এবং তোমার 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করবে। এবার হচ্ছে কোহল সন্ধানের স্থান, কোহল সন্ধানকে ইস্ট নামক ছত্রাকের সাইটোপ্লাজম, যেহেতু এখানে অক্সিজেন নেই তাই মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে না। ক্লিয়ার? ল্যাকটিক অ্যাসিড সন্ধান, যে সন্ধানে দুগ্ধ শর্করা বা ল্যাকটোজ, আমরা এটা পেশিকোষে দেখাচ্ছি কিন্তু এটা দুধ থেকে দই তৈরি করতে ব্যবহার করবে। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, এটা কোন ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস, যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ তৈরি করে, এটা হচ্ছে এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া তৈরি করবে। ওকে, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ামের সাহায্যে বৃষ্টি ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, তবে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বা ল্যাকটিক অ্যাসিড সন্ধান CO2 উৎপন্ন হয় না। এক্ষেত্রে দেখো এখানে কিন্তু বায়ুতে CO2 রয়েছে বলে এটা হচ্ছে, কিন্তু এখানে CO2 উৎপন্ন হয় না। ল্যাকটিক অ্যাসিড সন্ধানের মধ্যে কার ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া মানুষের পেশিকোষে হচ্ছে, মানুষের পেশিকোষ হওয়ার জন্য মানুষের পেশিকোষ ক্লান্ত হয়ে যাচ্ছে। ল্যাকটিক অ্যাসিড বিক্রিয়া কি দেখো, গ্লুকোজ ল্যাকটেট ডিহাইড্রোজেনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড তৈরি করলো, 36 কিলো ক্যালোরি, মানে ওর চেয়ে আরও কম কিলো ক্যালোরির শক্তি উৎপন্ন করলো। সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব দেখুন, এটা আমাদের বেকারি শিল্পে পাউরুটি তৈরি হচ্ছে, কেক তৈরি হচ্ছে, বা ব্রিওয়ারি ইন্ডাস্ট্রিতে অ্যালকোহল তৈরি হচ্ছে, সেখানে তোমার ল্যাকটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল দুটোই লাগবে। ইস্ট লাগবে, আবার ল্যাক্টোব্যাসিলাসও লাগবে। তারপর দই ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে। খেজুর রস এবং তাল রস থেকে সন্ধান প্রক্রিয়ায় দেশি মদ বা তাড়ি প্রস্তুত করা হয়ে থাকে। এবার আমরা বলবো কোষীয় শ্বসনের ধাপ পড়বো, এবার আমরা ভালো করে জিনিসগুলো আরো বুঝবো ক্লিয়ারলি। তাহলে কোষীয় শ্বসনের ধাপ বা সংগঠন স্থল, বলছে কোষের ধাপ কি বলছে, কোষের মধ্যে যে শ্বসন হয় 3টে ধাপে ঘটে, একটা গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্রে, প্রান্তীয় শ্বসন। তো আমরা প্রথমে দেখবো গ্লাইকোলাইসিস। গ্লাইকো কথার অর্থ, গ্লাইকো মানে হচ্ছে কি গ্লুকোজ, আর লাইসিস মানে হচ্ছে ভাঙা, ব্রেকডাউন, ভেঙে যাওয়া। তাহলে গ্লুকোজটা ভাঙবে এবং শক্তি তৈরি হবে আমাদের। তাহলে শ্বসনের যে পর্যায়ে কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সাহায্যে আংশিকভাবে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH+H+ এটিপি উৎপন্ন করে, তাকে গ্লাইকোলাইসিস বলে। বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস সর্বপ্রথম গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বর্ণনা দেন, বলে গ্লাইকোলাইসিসকে EMP পাথওয়ে বলা হয়ে থাকে। সংগঠনস্থল কোষের সাইটোপ্লাজমে ঘটে। উৎপাদিত বস্তু, এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, 2 অণু ATP, 2 অণু NADH+H+। NADH এর ফুল ফর্ম কি, নিকোটিনামাইড NADH, নিকোটিনামাইড
নিকোটিনামাইড অ্যাডেনাইন, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড হাইড্রাইড। হলো? তো এখানে কি হচ্ছে, গ্লাইকোলাইসিস প্রদত্ত খাদ্যের আংশিক জারণের মাধ্যমে যে সামান্য তা অবাধ শ্বসনকারী জীবগুলি ব্যাকটেরিয়া কাজ চালাতে সাহায্য করে। এবার দেখো, তাহলে আমরা পাচ্ছি কি গ্লুকোজ, এক অণু গ্লুকোজ মানে 6 কার্বনযুক্ত গ্লুকোজ। গ্লুকোজটা হেক্সোকাইনেজ বলে একটা উৎসেচক, হেক্সোকাইনেজ বলে একটা উৎসেচকের মাধ্যমে ভেঙে গিয়ে কি গ্লুকোজ 6 ফসফেট তৈরি করছে। ক্লিয়ার? এই গ্লুকোজ 6 ফসফেটটা আইসোমারেজ বলে একটা উৎসেচকের মাধ্যমে ভেঙে গিয়ে তোমার তৈরি হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার ফসফোফ্রুক্টোকাইনেজ বলে ফসফোফ্রুক্টোকাইনেজ নামক উৎসেচকের মাধ্যমে এটা কোথায় তৈরি করছে কি এটিপি খরচ করার ফলে এডিপি উৎপন্ন করছে। এখানে ফ্রুক্টোজ 1,6-বিশ ফসফেট, ফ্রুক্টোজ 20 ফসফেট তৈরি হলো। ফ্রুক্টোজ 20 ফসফেটটা অ্যালডোলেজ রিঅ্যাকশনের মাধ্যমে, অ্যালডোলেজ, এখানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, তাহলে এটা হচ্ছে কি 6, এগুলো সবগুলো 6 কার্বনযুক্ত, এটা হচ্ছে 3 কার্বনযুক্ত যোগ উৎপন্ন করলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা তোমার গ্লিসারলডিহাইড 3 ফসফেট। তাহলে এটাকে আমি এখান থেকে গ্লুকোজ হবে, গ্লাইকোলাইসিস হবে, এখান দিয়ে হবে, তো আমি এটাকে বাদ দিলাম। এখন গ্লিসারলডিহাইড 3 ফসফেট 3 কার্বনযুক্ত হলে আমরা 6টা কার্বন পেয়েছিলাম, মানে এটা 2 অণু হবে। এটা আবার কি হচ্ছে, ডিহাইড্রোজিনেজ এনজাইমের মাধ্যমে তোমার ফসফোগ্লিসারেট 20 ফসফোগ্লিসারেট তৈরি করলো, মানে এটা 1,3-20 ফসফোগ্লিসারেট তৈরি করলো এবং এখানে 2 অণু NAD থেকে 2 অণু NADH2 তৈরি হলো। এবার 20 ফসফোগ্লিসারেট থেকে 20 ফসফোগ্লিসারেট কাইনেজ বলে এনজাইমের মাধ্যমে তোমার 2 অণু ADP ব্যবহার হলো, 2 অণু ATP তৈরি করলো, সেখানে ফসফোগ্লিসারেট পেলাম। ফসফোগ্লিসারেট থেকে সাধারণত এনোলেজ এনজাইমের মাধ্যমে, এনোলেজ এনজাইমের মাধ্যমে সেখানে ফসফোএনোল পাইরুভেট তৈরি হলো। এবার এটা আবার কাইনেজের মাধ্যমে তোমার উৎপন্ন করলো কি 2 অণু ADP থেকে 2 অণু ATP তৈরি করলো, পাইরুভেট 2 অণু পাইরুভেট উৎপন্ন করলো। পাইরুভেট 3 কার্বনযুক্ত সুগার। তাহলে এখানে কতগুলো এনার্জি তো দেখো, এখানে একটা ATP ব্যবহার হলো, এখানে একটা ATP ব্যবহার হলো, তাহলে এখানে 2টো ATP আমাদের ব্যবহার হয়ে গেল। আবার এখানে কি 2টো NADH মানে কি 2 × 3, 2 মানে 3, অর্থাৎ 6টা ATP এখানে তৈরি হয়েছে আমার। আর এখানে 2টো ATP তৈরি হয়েছে, আর এখানে তোমার 2টো ATP তৈরি হয়েছে। তাহলে টোটাল হয়ে গেল 10খানা ATP, 10 ATP। ব্যবহার কত হয়েছে, 2টো ATP ব্যবহার হয়েছে, তো 2 বাদ দিয়ে দাও। তাহলে কি 2টোর ব্যবহার 8 ATP, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 8খানা ATP তৈরি হচ্ছে এবং 8খানা ATP এবং পাইরুভেট 2 অণু পাইরুভেট তৈরি হচ্ছে। এটা কোথায় ঘটছে, এটা কোষের সাইটোপ্লাজমের মধ্যে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে। হলো, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে এসো, এবার আমার ক্রেবস চক্র কি, যদি আমার কোষের মধ্যে অক্সিজেন অ্যাভেলেবেল থাকে তাহলে ক্রেবস চক্র কোথায় ঘটছে, এই যে মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে, এটা মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে তোমার ক্রেবস চক্রটা ঘটবে। এই যে পাইরুভেট তৈরি হয়েছে, পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে চলে আসলো, আসার পর অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো, অ্যাসিটাইল কোয়ে এবার তোমার ক্রেবস চক্রের মধ্যে, এই যে অ্যাসিটাইল কো এনজাইম এটা ক্রেবস চক্রের মধ্যে ঢুকে পড়বে। তাহলে সবল শ্বসনের যে পর্যায়ে মাইটোকন্ড্রিয়া চক্রাকার বিক্রিয়ায় গ্লাইকোলাইসিস উৎপন্ন পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি অ্যাসিটাইল কোয়ে সম্পূর্ণরূপে জারিত 6 কার্বন, 5 কার্বন, 4 কার্বন যুক্ত বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড NADH2, FADH2, CO2 জল শক্তি উৎপন্ন করবে, ক্রেবস চক্র বলা হয়। তারা কি বলছে, সবল শ্বসন পর্যায়ে, যেখানে অক্সিজেন অ্যাভেলেবল রয়েছে মাইটোকন্ড্রিয়ায়, অর্থাৎ পাইরুভেটটা ঢুকে গেল কোথায়, মাইটোকন্ড্রিয়ায়। যে চক্রাকার পদ্ধতি, যেমন লম্ব গ্লাইকোলাইসিস কি লম্ব হলো, লাইনের পাতে এটা চক্রাকার পদ্ধতির মাধ্যমে কি হলো, অ্যাসিটাইল কোয়ে থেকে জারিত হয়ে 6 কার্বন যুক্ত, 5 কার্বন যুক্ত এবং 4 কার্বন যুক্ত তোমার জৈব অ্যাসিড তৈরি হলো। আর সঙ্গে কি তৈরি হলো, NADH2 তৈরি হলো, FADH2 তৈরি হলো, আর তোমার তৈরি হলো কি GTP তৈরি হলো,
অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং জল তৈরি হলো। বিক্রিয়ার পথটি আবিষ্কারক হ্যান্স ক্রেভিসের নামসরে এর নাম ক্রেভিস। তাহলে গ্লাইকোলাইসিসে কি পড়লাম? ইএমপি, এমডেন, মেয়ারহফ অ্যান্ড পেপারনেস। এখানে আমরা কি পড়ছি? এখানে আমরা পড়ছি কি হ্যান্স ক্রেভিস, এবং এটা আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিল। সাইট্রিক অ্যাসিড দিয়ে ক্রেবস চক্র শুরু হয় বলে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়ে থাকে। অর্থাৎ এর প্রথম উৎপন্ন যৌগটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড, বলে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়। সাইট্রিক অ্যাসিডের 3টি কার্বক্সিল গ্রুপ থাকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। অর্থাৎ সাইট্রিক অ্যাসিডটা কেমন হচ্ছে দেখো, CH1COOH CH2, এই জন্য একে এটা বলা হবে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। 3টে কার্বক্সিল গ্রুপ থাকে বলে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে বা টিসিএ বলা হয়। তাহলে এর কতগুলো নাম হলো, একটা হচ্ছে যে ক্রেবস চক্র, হ্যান্স ক্রেবস আবিষ্কার করলো, তার নাম অনুসারে হ্যান্স ক্রেবস হলো। একটা প্রথম উৎপন্ন যৌগ হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিড, 3 কার্বন যুক্ত হয় বা 3টি কার্বক্সিল গ্রুপ যুক্ত হয়, একে টিসিএ বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। ঘটনাস্থল কোথায়? মাইটোকন্ড্রিয়ার ধাত্রে। মাইটোকন্ড্রিয়া এই যে ধাত্রের মধ্যে বিক্রিয়াটা ঘটছে। উৎপাদিত বস্তু কি? এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, জল তৈরি হবে, এটিপি, ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড হাইড্রাইড তৈরি হবে, NADH2 তৈরি হবে। ক্রেবস চক্রটি শুরু হয় অ্যাসিটাইল কোয়ের সঙ্গে অক্সাল অ্যাসিডের। এই যে অ্যাসিটাইল কোয়ে এর সঙ্গে অক্সাল অ্যাসিড, 4 কার্বনযুক্ত অক্সাল অ্যাসিডের যুক্ত হওয়ার ফলে তোমার কোএনজাইম এ বেরিয়ে সাইট্রেট তৈরি হয়। সাইট্রিক অ্যাসিড দিয়ে পর্যায়ক্রমে 6 কার্বনযুক্ত, তারপর আইসোসাইট্রেট, আলফা কিটোক্লোরাইড, সাকসিনিল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট দিয়ে আবার অক্সাল অ্যাসিড তৈরি করছে। এই অক্সাল অ্যাসিডের পুনরায় অ্যাসিটাইল কোয়ের সঙ্গে বিক্রিয়া করে চক্রটিকে আবার শুরু করে। গুরুত্ব হচ্ছে কি দেখো, তাহলে এখানে কি হলো দেখো, প্রথমে হচ্ছে কি আমার পাইরুভেট তৈরি হয়েছে, পাইরুভেটটা এসে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে গেল, মাইটোকন্ড্রিয়াটাকে পাইরুভেট তোমার পাইরুভেট সঙ্গে ডিহাইড্রোজেনেজ ডিকার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি করলো। অ্যাসিটাইল কোয়ে আবার অক্সাল অ্যাসিডের সঙ্গে যুক্ত সাইট্রেট তৈরি করলো। সাইট্রেটটা কি হলো, ওয়াটার, জল যুক্ত হলো, তারপরে কি অ্যাকোনিডেজ তৈরি করলো, যেটা আইসোসাইট্রেট বলছি। এবার আইসোসাইট্রেট ডিহাইড্রোজেন উৎসেচকের মাধ্যমে কি তৈরি করলো, এখানে NADH2 তৈরি করলো। কত অণু? এটা 2 অণু, এটা 2 অণু তৈরি করলো, এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, 2 অণু NADH2 তৈরি হলো। আবার তোমার আলফা কিটোক্লোরাইড থেকে আলফা কিটোক্লোরাইড ডিহাইড্রোজেনের মাধ্যমে 2 অণু NADH2 তৈরি করলো এবার, এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড বেরোলো। তারপর সাকসিনিল কোএনজাইম এ, সাকসিনিল কো এ সিনথেটিক এনজাইমের মাধ্যমে GTP থেকে GDP তৈরি করলো বা ATP থেকে ADP তৈরি করলো। তারপর হচ্ছে কি সাকসিনেটের মাধ্যমে সাকসিনেট ডিহাইড্রোজেন FAD থেকে FADH2, একটা FADH2 মানে 2টো ATP, ফিউমারেট থেকে ফিউমারেজ, ম্যালেট থেকে ম্যালেটের মাধ্যমে আবার 2টো NADH তৈরি। তাহলে কটা NADH তৈরি হলো? এখানে 2টো NADH2, এখানে 2টো NADH2, এখানে 2টো NADH2, তাহলে 6খানা NADH2 তৈরি হয়েছে, যার মান হচ্ছে 6 × 3 = 18 ATP হলো। তারপর এখানে দেখো FADH2 তৈরি হয়েছে 1 অণু, তাহলে 2 অণু FADH2 তৈরি হয়েছে, তাহলে 2 অণু FADH2 মানে হচ্ছে FADH2 মানে হচ্ছে তোমার 2 × 2 4 অণু ATP। আর কি তৈরি হয়েছে? 2 অণু GTP তৈরি হয়েছে, তাহলে GTP 2 অণু তৈরি হয়েছে, আর GTP মানে ATP একই সংখ্যা। তাহলে টোটাল 24 অণু ATP তোমার তৈরি হয়েছে কোথায়? এই গ্লাইকোলাইসিসে, ক্রেবস চক্রে। এবং 2 অণু 4 অণু এখানে ক্রেবস চক্রে টোটাল 4 অণু। এখানে তোমার পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তখন সেখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, টোটাল 6 অণু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে এখানে। এর গুরুত্ব কি? জীবদের পক্ষে গুরুত্বপূর্ণ জৈব অ্যাসিড সমূহ এই চক্র উৎপন্ন হয়। অর্থাৎ যে এই যে অ্যামাইনো অ্যাসিড, এই যে অ্যাসিডগুলো তৈরি হলো, অ্যাসিডগুলো থেকে আবার বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই চক্রের সৃষ্টি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড থেকে পিরিডিন ক্ষার এবং উদ্ভিদ রূপক ক্ষার তৈরি হয়। তো অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড যে আছে তোমার, এখান থেকে কি হয়? পিরিডিন ক্ষার তৈরি হয়, উপাক ক্ষার তৈরি হয়। কোষের শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্রের কোষের প্রধান জায়গা, যেখানে তোমার সমস্ত ATP 24 অণু ATP, দেখো 24 অণু ATP আমরা তৈরি করলাম এখান থেকে। ফ্যাট এবং প্রোটিনের শ্বসনে ক্রেবস চক্র ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে প্রান্তীয় শ্বসন।
প্রান্তীয় শ্বসন মানে হচ্ছে, এবার ধরে নাও মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া হলো, এবার এই মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃপর্দা রয়েছে, এটা হচ্ছে বহিঃপর্দা, এটা হচ্ছে আউটার, এই পর্দাটা হচ্ছে এটা, ওকে, আর এই পর্দার অন্তঃপর্দা হচ্ছে তোমার এটা হলো। এবার কি হচ্ছে দেখো, এখানে এটা আমাদের এটিপি, ধরুন এখানে ছখানা NADH2 তৈরি হলো, NADH2 তৈরি হলো, দুখানা FADH2 তৈরি হলো, FADH2 তৈরি হলো। তো আমরা এখানে যেমন লিখে দিলাম কি, 6টা NADH2 মানে হচ্ছে 18টা এটিপি, 2টো NADH2 মানে 4টে এটিপি। তো এটা, এই যে FADH2 থেকে যে এটিপি তৈরি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে তা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে বোঝা যাবে। তো ওই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গায়ে 4খানা কেমিক্যাল কমপ্লেক্স থাকে। 1 নম্বরের নাম হচ্ছে NADH2 NADH ডিহাইড্রোজেনেজ, যার মাধ্যমে কি হচ্ছে, যে NADH2 গুলো তৈরি হয়েছিল NADH+H+, এগুলো ভেঙে যাওয়ার ফলে কি তৈরি হচ্ছে, তৈরি হলো NAD+H+ ভেঙে আছে এবং ইলেকট্রন তৈরি করছে। এই ইলেকট্রনটা বাহিত হচ্ছে এখানে কমপ্লেক্স 2, যেটা সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, যার মাধ্যমে কি হলো, FADH2টা দেখো FAD ভেঙে যাচ্ছে এবং ইলেকট্রন তৈরি করছে। এবার কি হচ্ছে, যে এখানে যখন ইলেকট্রন এবং প্রোটন, এখানে 2টো প্রোটন তৈরি হলো, এখানে 2টো প্রোটন তৈরি হয়েছে, এখানে প্রোটন তৈরি হয়েছে। এবার এই প্রোটনগুলো যখন তৈরি হচ্ছে, অ্যাসিড কনসেন্ট্রেশন এর মধ্যে বেড়ে যাচ্ছে, এই প্রোটনগুলো ট্রান্সফার হওয়ার ফলে কোথায়, এখানে এসে দেখো এখানে অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, বাড়ার ফলে কি অ্যাসিড কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। এবার অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়লে তো হবে না, সেগুলো আবার তোমার কি হচ্ছে, এই যে এটিপি সিনথেটেজ বলে একটা বাহক রয়েছে, যার মাধ্যমে সেই প্রোটনগুলো তোমার ভিতরে প্রবেশ করছে। এটা মোটরের মতো কিন্তু রাউন্ড হতে ঘুরতে থাকে সবসময়। তো এর মধ্যে যখন ADP প্লাস ফসফেট থেকে এই যে এটিপি তৈরি করছে, যার ফলে আমরা কি এখানে এটিপি কথাটা লিখতে পারছি। তাহলে এখানে কি কমপ্লেক্স 1 মানে NADH ডিহাইড্রোজেনেজ, সেটা NADH কে ভাঙছে, আবার তোমার কি FADH কে ভাঙছে কে সাকসিনেট ডিহাইড্রোজেনেজ, তারপর হচ্ছে কমপ্লেক্স 3 কি হচ্ছে সাইটোক্রোম রিডাক্টেজ, ওকে, এর ইলেকট্রন বাহক সবাই, এখানে সাইটোক্রোম অক্সিডেজ আছে, যেখানে কি হয়, এখানে হচ্ছে অক্সিজেনের ব্যবহার, এই অক্সিজেনটা প্রোটনের সঙ্গে যুক্ত জল তৈরি করছে। এবার ধরো না, যদি আমাদের ক্ষেত্রে কি হয়, যে যদি আমার কেউ সায়ানাইড বিষ খায়, তাহলে কি হয়, সঙ্গে মারা যায় কেন, কারণ এই সাইটোক্রোম অক্সিডেটিভ কমপ্লেক্সটা কাজ করতে পারে না, এটা বন্ধ হয়ে যায়। তাহলে এবার দেখো, শ্বসনে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রে এটিপি ছাড়াও NADH2 এবং FADH2 উৎপন্ন হয়, যা শ্বসনের তৃতীয় পর্যায়ে এটিপি তৈরি করে। 1 অণু NADH2 থেকে 3 অণু এটিপি এবং 1 অণু FADH2 থেকে 2 অণু এটিপি সৃষ্টি করে। তাহলে বুঝতে পারলে যে NADH2 বা FADH2 তৈরি হলো, এগুলো এই সমস্ত রাসায়নিক এর দ্বারা, মানে এনজাইমের দ্বারা, এই সমস্ত এনজাইম NADH রিডাক্টেজ বা সাকসিন রিডাক্টেজ, এই এনজাইমগুলো দ্বারা ভেঙে যাওয়ার ফলে কি করছে, ওখানে এটিপি তৈরি করছে। প্রান্তীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন অক্সিজেন উপস্থিতিতে এটিপি সংশ্লেষ হবে, বলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। এখানে যে ইলেকট্রনগুলো তৈরি হচ্ছে, সেই ইলেকট্রনগুলো বাহিত হচ্ছে কার দ্বারা, এই পাথওয়ের মাধ্যমে বাহিত হচ্ছে। কারণ ইলেকট্রন কি সোর্স অফ এনার্জি থাকে ইলেকট্রনের মধ্যে, তাই এগুলো ইলেকট্রনের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করছে। এবং যেহেতু এরা অক্সিডেটিভ মানে কি জারণ বিক্রিয়া, এবং তারপরে অক্সিডেটিভ জারণ বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হলো, এটিপি তৈরি হলো। ওই জন্য ফসফরাইলেশন মানে এটিপির সঙ্গে ফসফেট যুক্ত হচ্ছে, তৈরি হচ্ছে, তাই একে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবার চলে এসেছে তাহলে শ্বসনের তাৎপর্য, শক্তির মুক্তি এবং রূপান্তর। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাদ্য আমরা পেলাম, উদ্ভিদের মধ্যে খাদ্য তৈরি হয়ে থাকলো, সেটা প্রাণীকে আমরা খেলাম বা উদ্ভিদকে ডাইরেক্ট আমরা খেলাম, তাহলে উদ্ভিদের মধ্যে সূর্যের যে শক্তি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া স্থিতিক শক্তি সঞ্চিত আছে, সেই স্থিতিক শক্তিটা আমরা যখন আমাদের শরীরে খাবো, আমাদের শরীরে মেটাবলিজম বিপাক হবে, শ্বসন হবে, শ্বসনের মাধ্যমে আমাদের কি হবে, শক্তি উৎপন্ন হবে এটিপি, যার মাধ্যমে আমরা নড়াচড়া চলাফেরা সবকিছু করতে পারি। 2 নম্বর, শ্বসন প্রক্রিয়া উৎপন্ন শক্তি স্তন্যপায়ী প্রক্রিয়া শ্রেণীর প্রাণীদের রক্ত গরম রাখতে হবে। আমাদের ব্লাডের যে টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট, তো এটা যদি আমাদের কমে যায়, তাহলে আমাদের শরীর ঠান্ডা হয়ে মারা যাবো, বেড়ে গেলে জ্বর হয়ে আমরা মারা যাবো। তাই কি হচ্ছে, এটাকে মেনটেন করার জন্য দরকার হচ্ছে জোনাকি এবং কোনো সামুদ্রিক প্রাণীর শরীর থেকে যে আলো, জোনাকি পিছন দিক থেকে ফসফরাস থাকে, আলো জ্বলে। আবার কিছু সামুদ্রিক প্রাণী যেমন তোমার নিডারিয়া, টিনোফোরা, এরা কি হচ্ছে, এদের শরীর থেকে বায়োলুমিনেসেন্ট অর্থাৎ একদম আলো বেরোয়, সে আলোটা তৈরি হচ্ছে কার দ্বারা, শ্বসন প্রক্রিয়ার শক্তির
রূপান্তর। ইলেকট্রিকে মাছকে টাচ করাতে ইলেকট্রিক শক লাগবে, সেই এনার্জি কোত্থেকে আসছে? এই শ্বসনের মাধ্যমে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সমতা। সারক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের CO2 এবং O2 পরিত্যক্ত হয়, ফলে বায়ুমণ্ডলের CO2 পরিমাণ কমে যায় এবং অক্সিজেন পরিমাণ বেড়ে যায়। কিন্তু শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, আলটিমেট O2 এবং CO2 সমতা বজায় থাকে। তো এই হয়ে গেল আমাদের শ্বসনের চ্যাপ্টার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। আর যদি কোনো সমস্যা হয়, কোনো কোয়েশ্চেন তৈরি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।